অন্যের ঘরের ঘরণী তুমি, প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরে নতুন মায়াকে, সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটা সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে, বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগ সহকারে কী যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল টাকা নেওয়ার ধান্দায় দু একবার খোঁচালেও কাজের কাজ কিছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। শখ পড়ার টেবিলে চুপ করে বসে আছে, দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও পড়াতে মন নেই তার। মস্তিষ্কে নানান ভাবনা, মুখভঙ্গি শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আহনাব ফোন করেছিল তাকে, বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুবই খুশি। মাত্রাতিরিক্ত খুশিতে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে, বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সেও হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি, কি জানি। তার জীবনে এমন অনুভূতি কেউ আসেনি কখনো। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি, মন দেওয়া নেওয়াও হয়নি। সে বাবার রুম থেকে এসে পড়ার টেবিলে বসেছে। শখ নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তোলপাড় বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পরে আহনাব চলে আসছে, হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারে সম্পর্ক নতুনভাবে জুড়বে, সম্বোধনে পরিবর্তন আসবে। এসব নানান কথা ভেবে শখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যে বলল, আমার কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না, শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে সে ধীরে সুস্থে উত্তর দিল, উচিত। শখ বলল, কেন উচিত? স্বর্ণ বলল, তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে নিষ্ঠুর মানুষেরা তাদের বাঁচতে দেয় না। হয় নারী খেকোরা কলঙ্কের কালি লেপটে দেয়, নয়তো খুবলে খেয়ে পৃথিবী থেকে তাড়িয়ে বিতাড়িত করে। এই জন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার। মন ভরে কাঁদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাব ভাই নিঃশব্দে ভালো মানুষ, তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না শুদ্ধ সায়ন ভাইয়ের কলিজা আমরা তিন বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইরা যাত্রার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে না, তাই নিশ্চিন্ত থাকো। নিশ্চিন্তই আহনাব ভাইয়ের মাঝে বিশেষ বিশেষত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষার স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, তার মাথার উপর বড় ভাইয়া থাকতে এত ভয় কিসের? তার ভাইয়া তো আর পাঁচটা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মনমরা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবল তাকিয়েই রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটছে আম্মু, সৃজন আর শীতল। শাওন চৌধুরীকে বের হতে দেখে তিনজন ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করলো। ইতিমধ্যে ওরাও জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়েও হয়ে যাবে। তারপর শখ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলেও সুদর্শন দুলাভাই পাবে বলে ভীষণ খুশি তারা। আহনাবকে পছন্দ হয়েছে কিনা? ড্রয়িং রুমে সারাফাত চৌধুরী, সায়ন সহ বাড়ির তিন গিন্নি এসে বসেছে, বড়দের হাতে চায়ের কাপ। আহনাবরা নাকি লম্বা জ্যামে আটকে গেছে, একটু আগে ফোন করে তাই জানিয়েছে। সারাফাত চৌধুরী ফিরে আগে এক কাপ চা পান করেন, নয়তো ওনার মাথা ভার হয়ে থাকে। আহনাব চৌধুরীর জন্য শুধু চা না বানিয়ে সিতারা সবার জন্য বানিয়েছে। প্রতি সন্ধ্যায় তিন জায়ের চা না খেলে চলেই না। আহনাবদের বাড়িতে আসতে দেরি হবে, এই ফাঁকে বাড়ির সকলে এক দফা চা আড্ডা হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে একটা কাপ ধরিয়ে দিয়েছে সিমিন। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করেছেন তারা। এই দিন তাদেরও জীবনেও তো এসেছিল, বিধায় তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির তিনটে বিচ্ছু হৈ হৈ করতে করতে ড্রয়িং রুমে এলো, নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম, যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। আইসক্রিমের বাটি থেকে কয়েক বাটি আইসক্রিম নিয়ে সৃজন দিয়ে শুদ্ধের কাছে পাঠিয়ে দিল সিরাত। সায়ন চায়ের কাপ রেখে ভাই বোনেদের থেকে এক কামড় করেই খাবেই। সাম্য, নায়ক নায়িকার চাচাতো ভাই, বলল, বড় আব্বু, শখ আপুকে অচেনা কারোর সাথে বিয়ে দিও না।
এই কথা শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যের দিকে। সবাইকে তাকাতে দেখে ভয় পেল না, ভরকালও না। সে ছোট থেকেই এমন, যখন যা বলতে চাইবে পুরো কথাটুকু শেষ করেই থামবে। তার অপর পাশের মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় সারাপাত চৌধুরী শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? শ্যাম্য বলল, আমরা তো আবু শ্বশুরবাড়িতে থাকবো না, ওরা যদি আবুকে মারে বকে। ছোট ভাইয়ের চিন্তা, বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখ হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে গেছে। বুঝে ওঠার আগেই গাল বেয়ে অশ্রুফোঁটা গড়িয়ে গেল। সায়ন সেটা খেয়াল করে একবারে জবাবটা ধেই দিল, আমরা 4 ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে? এতই সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের ছাপার নস্কা চেঞ্জ করে দেব। শ্যাম্য বলল, তা না হয় দেব, কিন্তু। সায়ন বলল, আবার কি কিন্তু? কোনো কিন্তু না। শ্যাম্য বলল, 3 আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি সগ আপুকে বিয়ে করি, তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো। শুদ্ধ ভাইয়া শীতল আপুকে বিয়ে করুক। তাহলে আপুরা এই বাড়িতেই থাকবে, কেউ বকতেও পারবে না, মারতেও পারবে না। সাম্যের হিসাব দেখে সকলের চক্ষু চড়ক গাছ। সিরাত তো বিষম খেয়েই ফেললেন। সিমিন গরম চায়ে ছ্যাঁকা খেয়ে ছোট চেপে বসে আছেন। সীতারা বেগম মুখ টেপে হেসে কিছু বলার আগেই শীতল নিজের শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে সাম্যের গালে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব, নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি, আর আমি মুখ বুজে তা মেনে নেব? কখনো না। দরকার হলে তার হাত কাটা কোনো ছেলেকে বিয়ে করবে, কিন্তু এই আপদ বিপদকে ঘাড়েও ঝুলাবে না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই হতভম্ব। আপদ বিপদ কে? শুদ্ধ? এছাড়া কাকেই বা বলবে? শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী কেন জানি ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেই নিলেন, শুদ্ধ উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন? এসব ভেবে হাসি চওড়া করতে গিয়েও কোনো মতে নিজেকে সামনে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকারি দিয়ে হাসি গিলে উনি চায়ের কাপে চুমুক দিলেন। কিন্তু ওনার অজানা রয়ে গেল সিঁড়ির মুখের শুদ্ধ দাঁড়িয়ে আছে, পুরো ঘটনা দেখছে, শুনছে। স্বর্ণ হাতের কাজ সেরে রুম থেকে বেরোতেই শুদ্ধর মুখোমুখি হলো, চোখাচোখি হলো। শুদ্ধ তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলেও অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজা বোকামি। যা করেছিস শাহাদত চৌধুরী জানলে মঙ্গলজনক কিছু হবে না। তাই ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছে। স্বর্ণ শুনল, তবে পিছনে ফিরে তাকালো না, আর না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে শুনে বোঝে, তবে কাউকে কিছু বলে না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে, এর গ্যারেন্টি নিজেও দিতে পারবে না। সন্ধ্যার পরে আহনাফদের আসার কথা থাকলেও জ্যামে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসে বিয়ে আলোচনা করায় ব্যস্ত বড়রা। শখকে সাজানো হচ্ছে। শখ নিজেই সাজাচ্ছে বড় বোনকে। আহনাফ বাবা মা বড় বোনের পাশে বসে উসখুস করছে তখন থেকে। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজতে লাগে? আজ কি বিয়ে? তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতর কেমন ছটপট করছে। মেয়েটা কি জানে না, বুঝে না, নাকি তাকে বউ করা শাস্তি দিচ্ছে এভাবে? আহনাফের উসখুস ভাবটা শীতলের সে অবধি খেয়াল করেছে। দেখে হাসছে মিটিমিটি। আহা, কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমিনের ফোন এনে চুপি চুপি বেশ কয়েকটা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে তার দুলাভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখিয়ে শখের থেকে টাকা হাতাতে হবে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমে এক করে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ আস্তে করে উঠে অদূরে দাঁড়ানো শীতলের পাশে দাঁড়ালো। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যা শীতল। শীতল বলল, কেন? শুদ্ধ বলল, আমি বলেছি তাই। শীতল বলল, আপনি বললেই কি আমাকে শুনতে হবে? আপনি কি আমার বাপ চান? শুদ্ধ বলল, আমি তোর কি জান পরে বুঝাচ্ছি, আপাতত তুই রুমে যা। শীতল বলল, না, আমি থাকবো এখানে। আপুর সঙ্গে আমারও একটা হিল্লি হয়ে যা, আপনার অত্যাচার সহ্য হয় না আর। শুদ্ধ বলল, চেলাকাঠটা বোধহয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? আবার চেলাকাঠ? ইস, প্রচুর লাগে। মারের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে। তর্ক করলে সত্যি সত্যিই মেরে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, ইয়ে মানে অনেক পড়া বাকি আছে, জায়গা। একথা বলে শীতল সামনের সেন্টার টেবিলের উপরে থাকা শুদ্ধর ফোন ওড়নার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফোনের লক জানে সে, কিছুক্ষণ আগেই আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধর দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখিয়ে শুদ্ধকে হুমকে দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে শুদ্ধ হঠাৎ বলে উঠল, শুদ্ধ বলল, ফোনটা রেখে যা। শীতল বলল,
আমি কি আপনার চাকর, নাকি আপনি আমার মালকিন যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? শুদ্ধ বলল, অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব। শীতল বলল, মেরেই দেখুন, বড় আব্বুকে বলে আপনাকেও উচিত শিক্ষা দেওয়াবো আজ। চুপ থাকি বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় শীতলের সাহস আজ আকাশচুম্বী। তার উপর বড় আব্বু উপস্থিত আছে, সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালীন শুদ্ধর কোনো কিছু করবে না। এই সুযোগেই কোনো মতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতেই শীতল এক দৌড়ে মাঝ সিঁড়িতে উঠে দাঁড়ালো। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত। আশেপাশেও কেউ নেই। শুদ্ধ কাউকে ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকে নিতেও দিবে না। এখন না নিলে চেক করাও হবে না। একবার যখন হাতে পেয়েছে, এই সুযোগ হাতছাড়াও করা উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতে সে কোনো কিছু না ভেবেই জামার ভেতরে ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত এইটাই নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আজ যাই হোক, এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না, আর না নোংরামি করতে এগিয়ে আসবে। এইটুকু বিশ্বাস তারও আছে। এদিকে তার কাণ্ড দেখেই দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ। এই মুহূর্তে বাক্য হারাছে, বিস্ময়ে চোখে মুখে। কিছু বলার আগে শীতল এক দৌড়ে উপরে চলে গেছে। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ বের হবে না সে। শুদ্ধ আর এগোলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভেতর ভনভন করছে তার। মেয়েটা দিন দিন এত পাজি হয়েছে বলার বাইরে। না, একে সভ্য করা যাবে না বোধহয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখে পড়ল সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো। শুদ্ধ খেয়াল করলো সায়ন হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসি। আবু সিদ্দিক, পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় 1 সপ্তাহ হয়ে অনাহারি তুমি। পেটে মরণ ক্ষুধা, খাবারের ঘ্রাণে জিভটা লকলক করছে তোমার। খাবার দেখে ক্ষুধাও মাত্রা দ্বিগুণ ছাড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগেই সর্বগ্রাহী এক থাপা বসাবে? ফোনের ওপর পাশের লোকটি পুরো কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ! ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তিকর জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালি ছুঁড়ল। কোনো মতে হাসি থামিয়ে ইয়াসিন নামের লোকটি এবার বলল, হা হা হা, তা ভদ্র মহাশয়ের নামটা কি যেন? আবু সিদ্দিক বলল, সোয়াইব চৌধুরী শুদ্ধ। ইয়াসির বলল, বুঝলাম, তা আপনাদের ভদ্রলোকেদের মাঝে আমার কি কাজ? আবু সিদ্দিক বলল, সায়েন্টিস্টকে তরপাতে দেখার স্বাদ জেগেছে মনে, খেয়ে দাও। ইয়াসির বলল, ছ্যা, কি বালছাল কন একলা, পোলা হইয়া পোলারে খামু? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার, এই কাজ পারুম না, অন্যরে দিয়া খাওয়ান। আবু সিদ্দিক বলেন, তিনটেই কুমারী ফুল, দু ভাইয়ের জন্য কড়া নজরের কারণে ভ্রমণ ও তাদের কাছেও ঘেঁষতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। ইয়াসির বলল, উফ, ইনটেক মাল, তা এরা সোয়াইবের কে? আব্বু সিদ্দিক বলল, বোন। ইয়াসিন বলল, ও, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়াই যায়? আমি আবার আধবেটা খাওয়ার ছেলে না, পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। আবু সিদ্দিক বলল, তিনটেই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। ইয়াসির বলল, নাম? আবুল সিদ্দিক বলল, শীতল। নাম শুনে ছেলেটার কল কেটে ফিচেল হাসলো। তারপর ফোনটা অদ্ভুত কায়দার 5 আঙুলের মাঝে ঘুরাতে ঘুরাতে মুখে উচ্চারণ করলো, শীতল রানী, এবার আমি তোমায় খাবো। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাজারে এসেছে স্বর্ণ। হাতে দুটো শপিং ব্যাগ। কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাঝারি সাইজের মোটা বিনুনিটা কাঁধের একপাশে অযত্নে ফেলে রাখা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। সরু নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। কড়া রোদের তাপে ফর্সা দুগাল রক্তিম হয়ে ধারণ করেছে। শখের পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে, নয়তো ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে। কতক্ষণ ঘুরে ঘুরে শীতলের জামার সঙ্গে ম্যাচিং করা ওড়না খুঁজে পাবে কে জানে। শুধু শীতলের নয়, সিরাত তার ব্লাউজ ফলস আর সীতারা দিয়েছেন দুটো শাড়ি কিনতে, হালকা কালারের মধ্যে। শাড়ি দুটো অভাবী দুঃখ এক মাঝবয়সী মহিলার জন্য। তাদের বড় মা প্রায় এভাবে দান করেন, এ নতুন কিছু নয়। এই দিক দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো। সে বাজারে যাবে শুনে সিমিও সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পরা একজোড়া স্যান্ডেল আনতে। কদিন ধরে ওনার এক পাট স্যান্ডেল পাওয়া যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে ওই আকাম বাড়ির একমাত্র উড়নচণ্ডী কন্যা শীতলই ঘটিয়েছে।
কারণ সে ইঁদুর তেলাপোকা দেখলে স্যান্ডেল দিয়ে মারতে যায়, মেরে ক্ষান্ত হলেও ঠিক ছিল। কিন্তু না, সে ইঁদুর তেলাপোকা মেরে সে আবার রেখে আসে, তার উপর রাগ থাকে তার রুমের চিপায়। এটাই তার রাগের গোপন বহিঃপ্রকাশ বলা চলে। স্বর্ণ ঘুরে ঘুরে সবার জন্য কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে খাবার খায় না সে, এখনও খাবে না। একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবো, এসব ভেবে চিপাগলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যাগের ভেতরটা কেঁপে উঠল। ফোন ভাইব্রেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোনটা বের করে কানে ধরতেই সায়ন বলল, জান কোথায় রে তুই? স্বর্ণ বলল, বাজারে। সায়ন বলল, বাজারে কেন? স্বর্ণ বলল, কাপড় চোপড় কেনার ছিল। সায়ন বলল, কেনা শেষ নাকি না বাকি আছে? স্বর্ণ বলল, প্রায়ই শেষ। সায়ন বলল, আসবো নাকি? স্বর্ণ বলল, প্রয়োজন ছাড়া আসার দরকার নেই। সায়ন বলল, জান শোন না, আমার জন্য 2-3টে শর্ট প্যান্ট কিনিস, বইয়ের পছন্দ করা শর্ট পরার ফিলিংস জেনে রাখা দরকার। স্বর্ণ বলল, লাল, নীল, হলুদ নয়তো গোলাপি কালার আনলে চলবে। সায়ন বলল, তুই আনতে পারলেও আমিও পড়তে পারবো, পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন যা ভালো মনে করিস আন, আমাকে সামলানোর দায়িত্ব তো তোরই, তাই না? স্বর্ণ বলল, অসভ্য। সায়ন বলল, ধন্যবাদ। আচ্ছা শোন না জান, বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস, কাঙ্ক্ষিত সারপ্রাইজ আছে। স্বর্ণ বলল, তুমি কি বাসায়? সায়ন বলল, বাসায় থাকলে কি হবে, দৌড়ে এসে চুমি দিবি? স্বর্ণ বলল, ধরে নাও দিতাম। সায়ন বলল, বাসায় ছিলাম না, তবে এখনই যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয় জান, তোর চুমুই অপেক্ষায় আছি আমি। স্বর্ণ জবাব দিল না, খট করে কল কেটে দিল, নয়তো এই পাজি ছেলে কথা বাড়াতেই থাকতো। সে হাতের ব্যাগগুলো ধরে সামনে এগোতেই দৃষ্টি পড়ল একটি শাড়ির দিকে। ভীষণ সুন্দর শাড়িটি, কালো রঙা শাড়িটিতে গোল্ডেন পার। মেয়ে হলেও তার কেন জানি কেনাকাটার সাজগোজ খুব একটা পছন্দ নয়, যতটুকু না করলেই নয় ততটুকুই করে। কারণ তার মতে কেনাকাটার সাজগোজ শো অফ করা ছাড়া আরও অনেক কাজ রয়েছে মেয়েদের জীবনে। সাজগোজ নিয়েই পড়ে থাকলে সফল হয়ে স্বপ্ন ছোঁয়ার আশা এগোতে হবে না। যেখানে কষ্ট আছে, পরিশ্রম আছে, সেখানে সাফল্যও আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সে শাড়িটার দিক থেকে নজর সামনে এগিয়ে ফিরে এলো। শখকে শাড়িটা বেশ মানাবে, মূলত শখের কথা মাথায় রেখে শাড়িটা কিনে নিল সে। সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ, শখের চমৎকার গড়নের শরীরে শাড়িটি চমৎকার লাগবে। তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসেবে কিছুই দেওয়া হয়নি বড় বোনকে। অথচ আহনাফ আর শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিনে শখের পাসপোর্ট ভিসাও রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরপরই আহনাফ শখকে নিয়ে চলে যাবে বাইরের দেশে। সেখানে গিয়েই শখ ডাক্তারি পাশ করবে। আহনাফ একথা জানালে সবার পছন্দ হয় প্রস্তাবখানা। শখ অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা আর কিছু বলে না, কারণ হাতে এখনও সময় আছে। এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে। মোট কথা, ছেলে মেয়ে দুটো যেভাবে ভালো থাকে দু পরিবারই সেভাবে সিদ্ধান্ত নেবেন। এদিকে আহনাফের ছুটি শেষ, 2 দিন পর তার ফ্লাইট। প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগছে তার। কষ্টও হচ্ছে, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমন হচ্ছে? শখের জন্য মাত্র কদিনেই সম্পর্ক, অথচ অনুভূতি হচ্ছে তাকে ছাড়া এই মুহূর্তেই বৃথা। এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে। আগে শখ আর স্বর্ণ একই রুমে থাকলেও এবার তাদের রুম আলাদা হয়েছে। আহানাব রাতবেলাতে ফোন দেয়, কত কথা থাকে দুজনের। বোনের সামনে কিছু কিছু কথা বলতেও অস্বস্তি হয়, লজ্জাও কাজ করে। অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বাগানে যায়, কখনো ছাদে। ব্যাপারটা সিতারা সহ অনেকের নজরে পড়ে। পরে শুদ্ধ সরাসরি জানায় দু বোনের একজনকে নিচতলায় চলে আসতে। পরে শখ তপলাথবি সহ চলে আসে নিচতলায়। এখন স্বর্ণ তার রুমে একা, তাই তার কাজের ফায়দা উঠায় সায়ন। সে রাত বিলেতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে, তারপর লাটসাহেব হয়ে আদেশের ফোয়ারা ছুড়ে। এই যান, পা জোড়া টিপে দে তো, মাথা টিপে দে, খেতে দে, আরও কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন আমার রুমে না আসতে, কিন্তু তার কথা শুনলে তো, বারণ করলে উল্টো জেদ ধরে আসে। নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলের নাম্বার থেকে ফোন এলো। কল রিসিভ করে কানে ধরতেই শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর। শীতল বলল, এই আপু, আমার ওড়না পেয়েছো? স্বর্ণ বলল, না, খুঁজছি। শীতল বলল, আচ্ছা খুঁজো। আপু, আমার জন্য শাড়ি এনো প্লিজ। স্বর্ণ বলল, শাড়ি নিয়ে কি করবি? শীতল বলল, পরবো। আমি বাবাকে বলেছি, বাবা এক্ষুনি তোমাকে বিকাশ করে দেবে। স্বর্ণ বলল, আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি, দেখ এমন ধরনের নিবি কিনা। শীতল বলল, হুম।
শখের জন্য নেওয়া শাড়িটা শীতলকে দেখাতেই শীতল লাফিয়ে উঠল। ভীষণ পছন্দ হয়েছে তার। আবদার জুড়ে বসলো 3 বোনের জন্য একই রকম শাড়ি কিনতে। 3 বোন একই রকম শাড়ি পরে একসাথে ছবি তুলবে। কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটা স্টক আউট। অগত্যা শীতলের জন্য অনিয়ন কালার শাড়ি পছন্দ করল স্বর্ণ। তার ধারণা মতে এই শাড়িটি শীতলকে খুব সুন্দর লাগবে, ভীষণ আদুরেও লাগবে। বোনের কথা শুনে শীতল লজ্জা পেল। আবার বায়না ধরল শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে। স্বর্ণ বিরক্ত হলো, মেনে নিল ছোট বোনের আবদার। তারা কথা বলতে বলতে শাহাদাত চৌধুরী অ্যাকাউন্ট থেকে টাকাও চলে এলো। স্বর্ণ শাড়ি পরে না, এ অবধি 2-1 বার পরেছে। তবে পরলেও কয়েক মিনিট পরে খুলে ফেলেছে। শাড়িটারই পছন্দ না তার। কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকেও একটা শাড়ি নিতে হলো। সে নিল ছাই রঙের সুতির শাড়ি। তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ল। কনক তাকে দেখেই হাসি হাসি মুখে বলল, কনক বলল, ভালো আছেন আপু? স্বর্ণ বলল, আছি। তা তুমি কেমন আছো? কনক বলল, আছি একরকম। স্বর্ণ বলল, কোথায় গিয়েছিলেন? কনক বলল, কাজ ছিল। স্বর্ণ বলল, ও। কনক বলল, কিছু কথা বলার ছিল আপু। স্বর্ণ বলল, হ্যাঁ বলুন। কনক বলল, অঙ্কন কোথায়? স্বর্ণ বলল, কে অঙ্কন? কনক হাঁ হাঁ করে হাসতে লাগলো। বলল, সো ফানি। কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছা করছে না যে আপু। অন্যদিন ফানের ফোরাক এই না হয় করব, আজ কাজের কথাই বলি। স্বর্ণ বলল, কাজ কিংবা অকাজ জানি না, সেই হিসাব করার সময়ও হাতে নেই। তবে যার কথা জিজ্ঞাসা করছেন আমি তাকে চিনি না, তাই জানিও না এখন কোথায়। কনক বলল, তা সায়ন ভাই তো জানে। স্বর্ণ বলল, তাহলে সায়ন ভাইয়ের কাছে জেনে নেও, আসি। একথা বলে স্বর্ণ আর দাঁড়ালো না, চোখ মুখ শক্ত করে হাঁটা ধরল। তাকে যেতে দেখে কনক ঘাড় চুলকে শয়তানি হেসে বলল, শালি একটা চিজ বটে। একথা বলে হাসতে হাসতে প্রস্থান করলো সে। স্বর্ণ সিএনজি ডেকে উঠে বসলো তাতে। তারপর বাসা ফিরেই ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরোতেই আটকা পড়লো কারো বাহু ডোরে। পুরুষালী চেনার স্পর্শ পেয়ে নড়াচড়া করতে লাগলো। তারপর কিছুক্ষণ চুপ করে গেল। চুপটি করে সেভাবেই দাঁড়িয়ে রইল। অনুভব করলো একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটি সুযোগের বুঝে স্থির থাকতে পারল না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকলো স্বর্ণের চুলের শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা অবাধ্য হয়ে ঘুরতে লাগলো কোমরের আশেপাশে। সিতারা সিরাত সিমিন চৌধুরী কিছুক্ষণ আগেই হন্তদন্ত হয়ে বেরিয়েছে সিরাতের অসুস্থতা মাকে দেখতে। হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে সিরাত কাঁদতে শুরু করে। সারফরান চৌধুরী মিটিংয়ে, তার ফোনটাও ওনার টেবিলে সাইলেন্ট অবস্থায় বেজে চলেছে। পরে মেজোজাকে সামলাতে ওনার সঙ্গে যান। ওনারা রাস্তায় মরে যেতেই সায়নের সঙ্গে দেখা হয়। শখও চলে আসবে বলে একটু পর। শীতল কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে ডাকেনি। বাড়ির গাড়িতে যাচ্ছে দেখে সায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। শীতলের রুমের দরজাটা বন্ধ। পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধহয়। ঘুম কাতুরে পাগলিটা। আরে কন্যা কি ফিরেছে নাকি বাজারেই রয়ে গেছে এখনও? স্বর্ণ ফিরেছে কিনা তা দেখতে তার রুমে ঢুকে পানির শব্দ পেয়ে বুঝলো সে ওয়াশরুমে। তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার জন্য। 10 মিনিটের মাথায় বের হতেই স্বর্ণকে আটকে পড়তে হলো বাহুডোরে। গালে লেপে গেল পুরুষালী ঠোঁটের স্পর্শ। গ্রাভিও পেল খোঁচা খোঁচা দাড়ির খোঁচা। ধীরে ধীরে এই স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সায়ন ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে স্বর্ণের শরীরে স্পর্শ লেপটাতে ব্যস্ত। স্বর্ণ জোরপূর্বক সায়নকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টায় চলমান রেখে বলল, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? সায়ন বলল, বারণ করলেই শুনতে হবে নাকি? স্বর্ণ বলল, হবে। সায়ন বলল, হবে না। বীর পুরুষেরা সবসময় বইয়ের কথা শোনে না, শুনলে অনেক ভুগতে হয়। স্বর্ণ বলল, ক্ষুধা লেগেছে, ছাড়ো। সায়ন বলল, আমারও। স্বর্ণ বলল, ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি। সায়ন বলল, খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে আর পারছি কই। স্বর্ণ, জান আমার, চল না বিয়ে করে ফেলি। সায়নের হালকা গলায় বলা কথা শুনে স্বর্ণ নিজেকে ছাড়াতে জোরাজুরি করলো। পাঁজি লোকটা আবার ফাজলামি শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে সায়ন ঠোঁট কামড়ে হাসলো। স্বর্ণের পেট খামচে ধরে দুহাত গালে শব্দ করে চুমু খেলো। তারপর কাঁধে মুখ ডুবাতেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল শখ। ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল, আর এসেই সে এমন ঘটনার সাক্ষী হবে কখনোই ভাবেনি। এরকম কল্পনাও করেনি সে। রুমে তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সায়ন চোখ তুলে তাকিয়ে দ্রুত গতিতে ছিটকে দূরে সরে গেল।
শখ নিজেও লজ্জা পেয়েছে, তাই দৃষ্টিজোড়া রেখেছে মেঝের দিকে। একরাশ অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না শখ। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না তার। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনের এমন অবস্থায় দেখে বাক হারিয়ে ফেলেছে। এখন রুমে চলছে পিনপতন নীরবতা। কে কি বলবে বুঝে উঠতে পারল না তিনজনেই কেউ। সায়ন বোনের কাছে ধরা খেয়ে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা আমতা করে বলল, আমি আর কিছু বলতে পারল না, থেমে গেল। তারপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল। এক পলক তাকালো স্বর্ণের দিকে, তারপর স্বাভাবিকভাবে বলল, আমি যা ভাবছি তাই। স্বর্ণ স্বীকার করে নিল, বলল হ্যাঁ। অকপটে স্বীকার করে নিল স্বর্ণ। না তার গলা কাঁপলো আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানো বৃথা চেষ্টা চালালো। শখ কথা বাড়ালো না। হতেই পারে, যুগ আপডেট, কাজের লাভ এমন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে, থাকুক না, সমস্যা কি? তবে বাড়ির লোক ব্যাপারটা কেমনভাবে নেবে এটা ভাববার বিষয়। তাছাড়া শাহাদাত চৌধুরী সায়নকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে না বলে মনে হয় না। রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে একথা ভেবে ধরা খাওয়ার পর সায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসল শখ। বাড়তি প্রশ্ন করে কাউকে আর অস্বস্তিতে ফেলতে চাইল না দেখে কথা বাড়ালো না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই স্বর্ণ ডাকলো। ডাক শুনে সে ঘুরে তাকাতেই স্বর্ণ বলল, আপু আপাতত কাউকে বলো না। শখ বলল, কেন? স্বর্ণ বলল, সময় হোক তখন না হয় সবাইকে জানিও। শুধু ঢাকা গেছে আজকে প্রায় 4 দিন হচ্ছে। ঢাকা থেকে গতকালকে ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কেন, কী কাজ, কবে ফিরবে, এসবই কিছুই বলেনি সে। কোথায় কোথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে কিছুদিন পর, রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারে পুরো রমজান পরিবারের সাথেই থাকবে। পেশাগত দিক থেকে যা কাজ সে বাড়িতে থেকে সারবে, আপাতত আর কোথাও যাবে না। একথা শুনে একজন বাদে খুশি সকল বাড়ির সদস্যরা। সেই একজন আর কেউ নয়, শীতল। কথাটা শুনে মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে। আজকাল শুদ্ধ বাড়িতে ঘন ঘন থাকছে, যেটা তার একদমই পছন্দ না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাইরে টই টই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। 3 বেলা খেতে এলেও নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগের পুরুষেরা তাই তো করেছে সকলে। নারী থাকবে ঘরবন্দি আর পুরুষ থাকবে বাইরে, কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সংসারের রাজা। শখের বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব, খুশি খুশি রব চারিদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসের প্রতিটি আনাচে কানাচে। শখ প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনে নিয়েছে। আহানাপের সঙ্গে কথা হয় রোজ। আহানাপ হুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘুরে, খায়, ছবি তোলে, সময় কাটায়, টুকটাক কেনাকাটাও করে। তার মধ্যে শীতল ইচ্ছামতো শখকে পচায়। ছোট হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে দেয়। লজ্জার মাত্রা দ্বিগুণ করতে কখন বলে আহানাপের বউ। একথা শোনা মাত্রই শখ লাল হয়ে যায়। হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। শুদ্ধ বাড়ি নেই। শীতল যেন মুক্তমনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর খুশির স্বাদ ডাবল হয়েছে কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে দিয়েছে। সেদিন শুদ্ধের ফোন ঘেঁটে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল, তাও আবার লক করা। ছিল গ্যালারিতে শুদ্ধর ছবি, এক ঝাঁক সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি। কী সব থিওরি টিউরি ছাড়া আর কিছুই পায়নি তার সিগারেট খাওয়া সেই ছবিটাও। অগত্যা আধ ঘন্টা পর শুদ্ধর ফোন শুদ্ধর বিছানার উপর রেখে এসেছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ যাওয়ার আগে তার রুমে এসেছিল। তাকে ফোনটা ধরিয়ে দিয়ে বলেছিল, ধর। শীতল বলল, কাকে দেব? শুদ্ধ বলল, তোর, রেখে দে। শীতল বলল, কি, আমাকে দিচ্ছেন? তাও আবার নিউ আইফোন? মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই? এ কথা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাঁটটা পড়তে দেরি হয়নি। শীতল ব্যথায় মুখ কুঁচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল শুদ্ধ, কাজ কতদূর এগোলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করিস কিংবা টোকাই মার্কা বব জুটিয়েছিস তোর খবর আছে। শীতল বলল, সবই বুঝলাম, কিন্তু কিসের আপডেট দেব? শুদ্ধ বলল, আমার বিয়ের। ওই যে বিপদের চৌরাস্তায় কথা ভুলে গেলি, পুনরায় মনে করিয়াতে হবে নাকি তোকে? শীতল বলল, না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? শুদ্ধ বলল, হুম। শীতল বলল, কবে ফিরবেন? শুদ্ধ বলল, বলতে পারছি না। শুদ্ধ চলে যাচ্ছে শুনে শীতলের চোখে খুশি ঝলকে উঠল। এক অবুঝ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠল। একাধিক চিত্তে গেয়েও উঠল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সে চাইলেও খুশির মাত্রা গোপন রাখতে পারল না। গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলেই ফেলল,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যান, যান, সাবধানে যাবেন। এত তাড়াতাড়ি ফেরার দরকার নেই। কেমন? বয়স তো হচ্ছে। এত ধকল নেওয়ার কি দরকার শুধু শুধু? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন আর ধরে না। কত বড় বেয়াদব ভাবা যায়, কিন্তু তার এত খুশি শুদ্ধর সহ্য হলো না। মন চাইল থাপ্পড়ে গাল দুখানা লাল করে দিতে। যাওয়ার আগে মারল না, তবে এত খুশি দেখতেও ইচ্ছে করলো না। তাই সে হঠাৎ উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা শীতলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন কাটতে দেখে শীতল আঁতকে উঠে চেঁচিয়ে বলল। শীতল বলল, আরে আরে, নিয়ে নিলেন যে? এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন? শুদ্ধ বলল, যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম। একথা শুনে শীতল ভাবল, শুদ্ধ বোধহয় হাসি মুখে বিদায় নিতে যাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়। দরকার হলে কাঁদতে হবে, প্রচুর কাঁদতে হবে। কেঁদে কেঁদে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে সীতারার ডাক শুনে শুদ্ধ হনহন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল। ফোনটা হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে দুই চোখে গ্লিসারিন দিল, যাতে চোখে পানি আসে। চোখে পানি সস্তা নাকি যে চাইলেই যখন তখন কাঁদা যায়? তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো শুদ্ধ থেকে একটু দূরে। শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে। সীতারা পূর্বের মতো খাবার বেঁধে দিতে বক্স রেডি করছেন। ওনাকে এতবার করে বলেও শুধরাতে পারে না শুদ্ধ। যতবার যাবে ততবার উনি বাঁধাবাঁধি ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ সীতারা চোখ গেল শীতলের দিকে। শীতল এক কোণে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুছছে। চোখ কান লাল লাল করে ফেলেছে কেঁদে কেঁদে। হেঁচকি উঠছে থেমে থেমে। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাজ বিস্মিত নয়নে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞাসা করলো, শীতল? শীতল নিশ্চুপ। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত নয়নে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, শীতল? শীতল নিশ্চুপ। সিরাত বলল, পেট মাথা ব্যথা করছে? শীতল নিশ্চুপ, তবু কাঁদতে কাঁদতে বলল, না। সিরাত বলল, তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি? সকলের এখন দৃষ্টি শীতলের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে এসেছে তারা। পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফোঁপাতে ফোঁপাতে বলল, শুদ্ধ ভাই চলে যাচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা ধড়ফড় করছে। শীতলের মুখে একথা শুনে সকলেই হতভম্ব, স্বয়ং শুদ্ধ। এ কি আদৌ বিশ্বাসযোগ্য? যে মেয়ে কি না শুদ্ধর উপস্থিতি সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালির ফোয়ারা ফুটায়, সে কিনা কাঁদছে শুদ্ধর জন্য? চোখের পানি দেখে কারো না বিশ্বাস করারও উপায় নেই। সকলে এক নজর তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ দুই ভ্রু উঁচু করে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপল। কেউ বুঝুক না বুঝুক, আসল কাহিনী বুঝেছে সে। তবু কিছু বলার প্রয়োজন বোধ করল না। ড্রামা কুইন ড্রামা করবে, এ আর নতুন কি? শীতলের কান্না দেখে সিরাজ বলল, স্বামী বিদেশ গেলেও তো কেউ এভাবে কাঁদে না, অথচ তুই কি না শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। শীতল নাক টানলো, চোখ মুছল, তারপর শুদ্ধর দিকে তাকিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল, নিজের খেয়াল রাখবেন, তাড়াতাড়ি ফিরবেন। ফোনটা দিয়ে যান, খোঁজ খবর তো নিতে হবে নাকি? এবার সবাই মুখ চাওয়াচাই করলো। এবার কারোর বুঝতে বাকি রইল না আসল কাহিনী। সায়ন্ত হো হো করে হেসেই ফেলল। অগত্যার শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোন নিয়ে বাইরে যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না, মনে থাকবে? শীতল খপ করে ফোনটা নিয়ে ঘাড় কাত করে মুখভর্তি হাসলো, অর্থাৎ এসব কিছুই করবে না। তারপর শুদ্ধ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকায় গিয়ে শীতলের সাথে দুই একবার কথাও হয়েছে। শুদ্ধর জন্য মেয়ের দেখার ব্যাপারে সীতারা সহ সবাইকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলেই নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওদিক থেকে শুদ্ধ রোজ চাপ দিতে থাকে। ফোন দিয়ে কিছু বলার আগেই বলে, বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে? বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে? শীতল খুব বিরক্ত হয়। বিয়ে পাগল ছেলে নিজের বিয়ের কথা নিজে বলতে পারে না, অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয়। কিন্তু কি আর করার, হাল ছেড়ে দিলে তো চলবে না। গেরাকলে ফেসে গেছে, সহ্য করতেই হবে। 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে বিছানা ছাড়ল শীতল। তারপর কিয়ারাকে বের হতে বলে নিজেও কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো, মুখে মিটিমিটি হাসি। নতুন ফোন, নতুন সিম, নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না। কোচিংয়ে গিয়ে সে সবার আগে কিয়ারার আইফোন দেখালো। ভাব নিয়ে ছবিও তুলল দুই বান্ধবী। তারপর কোচিং শেষে বের হয়ে দেখে কিয়ারার বাবা দাঁড়িয়ে আছে। কিয়ারার মামাতো বোনের জন্মদিন, তাই এখান থেকে সোজা মামাবাড়ি চলে যাবে তারা। শীতলকে সাবধানে যেতে বলে কিয়ারা চলে গেল তার বাবার সাথে। শীতলও চলল বাড়ির দিকে। তবে সাবধানে রাস্তা পার হলো। সামনের মোড়ে রিক্সা পাওয়া যাবে। সন্ধ্যাও ঘনিয়ে এসেছে প্রায়। সে মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু লোক তার পথ আটকে দাঁড়ালো। অচেনা ছেলেপুলে দেখেও মিষ্টি করে হেসে শুধালো ছেলেগুলোকে, শুদ্ধ ভাই আপনাদেরকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য?
শীতল জিজ্ঞাসা করলো, শুদ্ধ ভাই কোথায়? ছেলেগুলো বলল, সামনের একটা রিসোর্টে ওনার ফ্রেন্ডের বার্থডে পার্টি হচ্ছে, তাই ভাই আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। শীতল বলল, আপনারা ঢপ মারছেন না তো? ছেলেটি বলল, কি যে বলেন ছোট আপু, সেই সাহস কি আমাদের আছে? শীতল বলল, আপনারাও কি শুদ্ধ ভাইকে ভয় পান বুঝি? ছেলেগুলো বলল, তা তো একটু পাই। একথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে ভয় পায় এমনও লোক আছে দেখে ভালোই লাগলো। ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতে গাড়ির কাছে গেল। সামনে রাখা কালো গাড়িটার উঠতে ইশারা করে বলল, আপু আপনি একটু বসুন, আমরা এক্ষুনি আসছি। শীতল বলল, আচ্ছা ভাইয়া। ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন ফোন করলো। কল রিসিভ না করায় কল দিতেই থাকলো। নিজেরা গুজুর ফুসুর করে সামনের দোকান থেকে সিগারেট কিনলো। তাদের মতিগতি খেয়াল করে শীতলে কেমন যেন লাগলো। কোথাও নিয়ে গেলে সায়ন কিংবা শুদ্ধ নিজে নিয়ে যায়, কখনো বা কাউকে পাঠায় না, তাহলে আজ কেন? তাছাড়া তার জানা মতে শুদ্ধ দেশের বাইরে আছে। দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে, এসব ভেবে তার মাথা ঘুরতে লাগলো। অজানা এক ভয়ে হাত পা কাঁপতে থাকলো। বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল শুদ্ধর নাম্বারে। 3বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করতেই শীতল হড়বড় করে বলে উঠল, শুদ্ধ ভাই আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন? শুদ্ধ বলল, না তো, আমি কেন লোক পাঠাবো? শীতল বলল, তাহলে একদল ছেলে এসে আপনার নাম বলল, আপনি নাকি আমাকে নিয়ে যেতে পাঠিয়েছেন। শুদ্ধ বলল, তুই এখন কোথায় আছিস? শীতল বলল, একটা কালো গাড়িতে বসে আছি। শুদ্ধ বলল, চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস? কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি তো তোকে আবার? শীতল বলল, কিডন্যাপ? কিডন্যাপ করবে মানে? কি বলছেন এসব? এখন উপায়? আমি কি তাহলে কিডন্যাপ হয়ে গিয়েছি? তাহলে কি আমি অজ্ঞান হয়ে যাব? শুদ্ধ বলল, অজ্ঞান হয়ে যাবি মানে? শীতল বলল, গুন্ডারা ধরতে এলে সিনেমার নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে। শুদ্ধ বলল, এটা বাংলা সিনেমা পাসনি, পালা বেয়াদব, এক্ষুনি গাড়ির দরজা খুলে দৌড় দে। শীতল বলল, ওরা তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। শুদ্ধ বলল, যেভাবেই হোক তাদের চোখের ফাঁকি দিয়ে পালিয়ে যা। এতক্ষণ ব্যাপারটা সহজভাবে নিলেও এবার শীতলের ঘাম ছুটে গেল। শুদ্ধর কথা বলার ধরনই বলে দিচ্ছে সে মজা করছে না। লোকগুলোকে সে পাঠায়নি, অর্থাৎ পুনরায় নিজের বোকামি নিজেই ফেসে গেছে। কিন্তু এরা কারা? তাকেই বা কোথায় নিয়ে যেতে চায়? ভয়ে ভয়ে সে বলে বসল, শুদ্ধ ভাই ভয় লাগছে। শুদ্ধ বলল, ভয় নেই, গাড়ির জানালা দিয়ে দেখ আশেপাশে লোক আছে কিনা। যদি থাকে সেদিকে দৌড়ে যা, আমি ভাইয়াকে এক্ষুনি যেতে বলছি। শুদ্ধ চিন্তিত কণ্ঠস্বর। শীতলের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে তার বুকের ভেতর কেমন করে যেন মোচড় দিয়ে উঠেছে। কপাল বেয়ে সরু ঘাম ঝরতে শুরু করলো। তবুও শীতলকে স্বাভাবিক রাখতে বলেই গেল, শীতল, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? ফোন বন্ধ করিস না, যেভাবেই হোক ফোনটা যেন অন থাকে। প্রয়োজনে ফোন সাইলেন্ট করে সেদিনের মতো সেফ জোনে লুকিয়ে রাখ। একথা বলতে না বলতেই কয়েকজনের কথা শোনা গেল। বুঝলো শীতলের সঙ্গে হাতাহাতি হচ্ছে ওদের। শীতল সমানে চেঁচাচ্ছে, বাঁচাও শুদ্ধ ভাই, এরা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। শুদ্ধ ভাই, এরা আমাকে। শীতলের পুরো কথাটা শোনা গেল না। এরপরই ফোনটা অফ হয়ে গেল। কোনোভাবেই না ফোনে কল ঢুকলো আর না লোকেশন ট্র্যাক করা গেল। সন্ধে 6:30। চলন্ত গাড়ির পেছনের সিটে মুখ ফুলিয়ে বসে আছে শীতল। মন খারাপ করে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না। আর না এই রাস্তা তার পরিচিত। সারাদিন পর অফিস ছুটির কারণ পথে ঘাটে জ্যাম বেঁধেছে। একটু পথ দিয়ে আবার জ্যামের কারণে বসতে হচ্ছে মিনিটের পর মিনিট। জ্যাম দেখে চিৎকার করারও পায়তারা নেই। চিৎকার জুড়তে পারে এই ভেবে ছেলেগুলো শীতলের চোখ হাত মুখ বেঁধে দিয়েছে। কর্কশ স্বরে শাসিয়ে গিয়েছে যেন শব্দ না করে। গাড়িতে গান চলছে যাতে শীতলের গোঙানোর শব্দ ভুলেও বাইরে না যায়। পেছনের সিটও অন্ধকার করে রাখা। গাড়ির গ্লাস তুলে দেওয়ার বোঝার উপায় নেই জলজ্যান্ত একটা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ হচ্ছে জেনে শীতল প্রথম প্রথম ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না, বরং রাগ হচ্ছে। মন চাচ্ছে নিজেকে থাপড়াতে। মোট কথা সে এরকম বোকামি করলো কিভাবে? নিজের পায়ে হেঁটে এসে গাড়িতে বসে যেসব চিন্তা করলো সে আগে কেন করলো না? কেন ভাবলো না বাইরের পৃথিবীটা জঞ্জালে ভরা, বেশিরভাগই নারী খেকো হয় না। এদিকে তার ফোনটা কেড়ে নিয়েছে ছেলেগুলো। কিন্তু কারা এরা? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এসবের পেছনে কেই আছে? সে তাদের গোপন শত্রু? কি উদ্দেশ্য তার? তাকে মেরে ফেলবে নাকি তার গায়ে কলঙ্কের বিশ্রীকালি লেপটানো তার উদ্দেশ্য? তাছাড়া আজকাল নাকি দলে দলে কিডনি চোর বের হয়েছে। অল্প বয়সী ছেলে মেয়ে ধরে নিয়ে গিয়ে কিডনি কেড়ে নিচ্ছে। আচ্ছা, তারও কি তাই করবে নাকি? যদি করে টাকার ভাগ তাকে দিবে নাকি পুরোটা নিয়ে নিবে? যদি দেয় তো ভালো, নয়তো কেস করবে। সেও বদমাশগুলোর নামে মামলা ঠুকে দেবে। আর্মির মেয়ের কিডনি কারার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেবে। আর্মির শব্দটা স্মরণ হতেই বাবার কথা মনে পড়ে গেল তার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতে কান্নার গতি বেড়ে গেল। হঠাৎ তাকে কাঁদতে দেখে ছেলেগুলো একে অপরের মুখ চাহাচাহি করলো। তাদের কাছে খবর আছে এই মেয়ে দেখতে ভোলা ভালা হলেও বহুত চালাক।
শয়তানি বুদ্ধি তার রন্ধ্রে রন্ধ্রে, তাই ভুলেও এই অভিনয়ে গলা যাবে না। না আবেগ দেখে মায়া করা যাবে, কেঁদে মরে গেলেও সান্ত্বনা দেয়া যাবে না, কারণ কথার চক্করে ফেলে গোপন তথ্য নিয়ে নিতে পারে। একথা ভেবে তারা কেউ কথা বাড়ালো না, বরং নিজেরা নিজেরা গল্প করতে লাগলো। তারপর জ্যাম ছুটলে গাড়ি ছুটল নির্জন রাস্তার পথে। এই রাস্তায় কেউ নেই দেখে শীতল মুখ চোখ খুলে দেওয়া হলো। ছাড়া পেয়ে এসে উঠে বসলো, আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো গাড়ি কোন দিকে যাচ্ছে। কিন্তু অন্ধকার জনমানব শূন্য রাস্তায় দেখে ভয়ে চুপসে গেল। তাকে ভয় পেতে দেখে একটা ছেলে খ্যাক খ্যাক করে হেসে বলল, কিছু খাবেন আপু? শীতল বলল, আপনাদের বসের নাম কি? ছেলেটি বলল, জানি না। শীতল বলল, যার হয়ে কাজ করছেন তার নাম জানেন না? ছেলেটি বলল, না, টাকার বিনিময়ে কাজ করি, টাকা পেলে আর কোনো কিছু জানার আগ্রহ থাকে না। শীতল বলল, আপনাদের স্যারকে ফোন দিয়ে বলুন আমি কথা বলবো। ছেলেটি বলল, জায়গা মতো পৌঁছাই, শুধু কথা না অনেক কিছু করতে পারবেন। একথা বলে ছেলেটা শব্দ করে হাসতে লাগলো। তার হাসি দেখে হাসতে লাগলো সঙ্গের ছেলেগুলো। শীতল চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। মনে মনে কয়েক দফা গালি বর্ষণ করে চুপ করে বসে রইল। কাঁদতে লাগলো নীরবে নিঃশব্দে। কাঁদতে কাঁদতে কেন জানি তার বড়ইয়ের আচারের কথা মনে পড়ল। ভাবলো, এদের হাতে মারা গেলে আর আচার খাওয়া হবে না তার। বড় আম্মুর বানানো আচার সায়ন ভাই একা খেয়ে নেবে। সায়ন ভাই আবার আচার পাগল, মেয়ে মানুষের মতো বাটি বাটি আচার খাইছে। আচ্ছা, সায়ন ভাইয়ের যখন বিয়ে হবে, তার বউয়ের বাচ্চা হবে, তখন সায়ন ভাই কি তার বউয়ের আচারে ভাগ বসাবে? কেড়ে কুড়ে নিজেই খেয়ে নেবে, নাকি মুখ ভর্তি আচার নিয়ে বলবে, বুঝলি শীতল, বাপ হচ্ছি, মুখে রুচি টুচি নেই তাই আচার খাচ্ছি। একথা ভেবে খিলখিল করে হেসে উঠল শীতল। ছেলেগুলো কথা থামিয়ে ঘুরে তাকালো তার দিকে। অদ্ভুত তো, মেয়েটার গায়ে জিন আছে নাকি? এই হাসছে, এই কাঁদছে। শীতল সিটে হেলান দিয়ে বসে কিছু ভাবলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রু কুঁচকে একে একে সব ছেলেগুলোকে গুনে দেখলো। মোট 5 জন আছে গাড়িতে। একজন একটু পর পর কার সাথে যেন ফোনে কথা বলছে। একবার তার ছবি তুলে কাকে যেন পাঠালো সে। কয়েক মিনিটের মধ্যে পুনরায় কল এসে ছেলেটি রিসিভ করলো। তারপর বলে উঠল ছেলেটি, ফেরির দিকে যাচ্ছি স্যার। তাহলে গাড়ি ঘোরাবো? গোডাউন কুমিল্লায়? জি জি, তাহলে কুমিল্লার দিকে এগোচ্ছি আমরা। শীতল তাদের কথা শুনল, মস্তিষ্কে ধাক্কা দিল নানান চিন্তা। এদেরকে বিশ্বাস করে ভুল করে ফেলেছে। যেভাবেই হোক গাড়ি থামানোর ব্যবস্থা করতে হবে। বুদ্ধি খাটিয়ে শুদ্ধ সায়ন নয়তো বাবাকে একটু ক্লু পাঠাতে হবে। তার আগে কথা বলে এদের মাথা খেতে হবে। ভয় পেলে চলবে না, বরং ভয় পেলে এরা লাই পাবে, মজা লুটবে। একথা ভেবে সে মন খারাপ দূর করে ঠোঁটে হাসি ফুটালো। এরপর কণ্ঠে মধু ঠেলে বৃষ্টি করে ডাকলো, ভাইজান। পাশে বসা ছেলেটি তাকালো। সে আবার কানে কম শোনে। মেয়ে মানুষের মিনমিনে সুরের কথা বোঝেও কম। না বুঝলে পুনরায় জিগাতে ইগোতে লাগে, বাঁধে। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, আত্মসম্মান বোধ থাকা জরুরি। শীতল তাকে কিছু বলছে বুঝতে পেরে সে পাশের জনকে গুঁতো মারল। ইশারা করলো পাশে তাকাতে। পাশের জন সবে মুখে পানি নিচ্ছিল পান করার জন্য। হঠাৎই পেটে গুঁতো লাগায় মুখের পানি বের হয়ে গেল। সে বিরক্ত হয়ে তাকালো কম শোনা ছেলেটির দিকে। তাকে তাকাতে দেখে ছেলেটা দাঁত বের করে হেসে শীতলকে দেখালো। ছেলেটার দৃষ্টি যেন বলে দিল শীতলের উপর খুব বিরক্ত। 2 থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মেয়েটার চোখ মুখ খুলে দেওয়া হয়েছে, তবে আগের, অথচ মেয়েটা না কাঁদছে আর না চিৎকার করছে। চিৎকার করা অজুহাতে মারধর করা যেত, কিন্তু সে তা করছে না। বরং তাকে দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে সে। ভীষণ খুশি। তাকে রাগী দৃষ্টিতে তাকাতে থেকে শীতল পুনরায় ডাকলো। এবার ছেলেটি কর্কশ শব্দে জবাব দিল, কি তা হয়েছে? শীতল ভ্রু কুচকালো। ইচ্ছে করলো মুখ বরাবর একটা ঘুষি মেরে বলতে, আমাকে কিডন্যাপ করে আমাকেই বলছিস কিতা হয়েছে? হারামির দল, একবার ছাড়া পাই। তোদের পেছনে লাল কাপড় বেঁধে শুদ্ধ সারের গুঁতো না খাওয়ালে আমার নামও শীতল না। তখন ভালো করে বুঝবি আমার আসলে কিতা হয়েছে। মনের কথা মুখ ফুটে বলা হলো না শীতলের। কোনো মতে কথা গেলে মুখ এইটুকু করে বসে রইল। তখন ড্রাইভারের পাশে বসা ছেলেটি মুখে হাসি মুখে শুধালো, কোনো সমস্যা আপু? শীতল সাহস পেল। বেঁধে রাখা হাতটা মুচড়ামুচড়ি করে বলল, এই ভাই, বড় এ আচার আছে আপনার কাছে? ছেলেটি বলল, না নেই। শীতল বলল, নেই মানে? কেন নেই? এখনই দেব একটা গাঁটটা। কিডন্যাপ করার সময় মনে ছিল না গাড়িতে উঠলে আমরা বমি পাই, মাথা ঘুরায়? এখন দেই আপনার গায়ে হড়হড় করে বমি করে? ছেলেটি বলল, মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, পরের বার কিডন্যাপ করতে এলে আপনার জন্য বড় আচার নিয়ে আসবো। শীতল বলল, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? এক কাজ করুন, কক্সবাজার, রাঙামাটি নয়তো সাজেকের দিকে চলুন। জীবনে কখনো মন খুলে বেড়াতে পারলাম না, এই সুযোগে ঘুরে আসাও হবে। ছেলেটি বলল, ম্যাডাম আপনাকে কিডন্যাপ করেছি, হানিমুনে নিয়ে যাচ্ছি না।
শীতল বলল, আপনাদের মতো পেট মোটা বয়রা টাকলা পোলাপানের সাথে আমি হানিমুনে যেতাম না। যা বলেছি শুনুন, নয়তো আপনাদের মালিককে বলে বিচার দেব কিন্তু। ছেলেটি বলল, স্যার বলেছে আপনাকে কুমিল্লায় নিয়ে যেতে। শীতল বলল, কেন? রসমালাই খাওয়াতে? ছেলেটি বলল, না, আপনাকে খেতে। শীতল বলল, আমাকে কেন খাবে? তার বাড়ি মা বোন নেই? গিয়ে তাদের খাক, অন্যের বোনের দিকে নজর কেন? এই কথা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। গাড়ি উঠে অবধি বক বক করতেই আছে মেয়েটা। প্রশ্নের বহর থামছে না। কান মাথা ঝপ ঝালাফালা করে দিল। শুধু বসের জন্য কিছু বলতেও পারছে না, নয়তো এতক্ষণে জানের দফারফা করে ফেলতো। ছেলেটা চুপ হয়ে গেল দেখে শীতল কথা বাড়ালো না। কিছুক্ষণ পর নড়েচড়ে বসলো। কিন্তু কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? একদিক দিয়ে নিশ্চিন্ত, শুদ্ধ জেনে গিয়েছে তার মানে কিছু করবেই, নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে বের করবেই সে। তবে ফোন অন থাকার কথা বলেছিল শুদ্ধ, কিন্তু ছেলেগুলো তার ফোনটা কেড়ে বন্ধ করে দিয়েছে। রাত বাড়ছে, গভীর রাত। ঘড়িতে কটা বাজে কে জানে। আম্মুরা বাসায় ফিরেছে। ওনারা বাসায় ফিরে তাকেও না পেয়ে চিন্তা করছে নিশ্চয়ই। কান্নাকাটিও শুরু হয়ে গিয়েছে বোধহয়। এখন কি করবে সে? কিভাবে ছাড়া পাবে? রোজ পত্রিকা খুললে দেখা যায় ধর্ষণের সংবাদ। তার সাথেও কি এমন কিছু ঘটবে? চৌধুরী বাড়ির সদস্যের মাথা হেড হবে শুধু তার বোকামির কারণে? বড় আব্বু, মেজ আব্বু, আব্বু, সায়ন ভাই, শুদ্ধ ভাই, তারা কি লজ্জায় পড়ে যাবে? তাদের সুখপূর্ণ জীবনে অসম্মানের তকমা লাগাবে তার কারণে? বড় আম্মু, সেজ আম্মু, আম্মুরা কি তার জন্য কাঁদবে? শখ আপু, স্বর্ণ আপু, এরা কি মন খারাপ করবে নাকি খুশি হবে জ্বালাতন করা মানুষটা হারিয়ে গেলে? এসব ভেবে তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ রোধ হয়ে গেল বুক চাপা কান্নায়। ভয়ে কাঁপতে লাগলো সে। নির্জন রাস্তায় তার উপরে এতগুলো ছেলে, সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শীতল। না, একটু জল খাওয়া দরকার। সে ছেলেগুলোকে বলল পানি খাবে। তাকে পানি খাওয়ানোর কথা হলো। কিছুক্ষণ পর বলল ক্ষুধা পেয়েছে। তাকে খাবারও দেওয়া হলো, অথচ খাবার গলা দিয়ে নামছে না। মানুষ ভয় পেলে কিংবা টেনশন করলে বুঝি এমনই হয়? ফোনটা এখনো বন্ধ হয়ে পড়ে আছে। শীতল জানা মতে ফোন বন্ধ থাকলে লোকেশন ট্র্যাক করা যায় না। লোকেশন ট্র্যাক না করলে তার খোঁজ করতে পারবে না শুদ্ধ। তাই মনে মনে কিছু একটা ভেবে বলল, এভাবে সময় কাটছে না, ফোনটা দিলে রিলস দেখতে সময় কাটতো। একথা শুনে অতিষ্ঠ হয়ে একজন বলে বসল, চুপ। একথা বলে সজোরে থাপ্পড় বসিয়ে দিল দুই গালে। দাঁতের সাথে ঠোঁট লেগে রক্ত বের হলো। পুরুষালী শক্ত হাতে থাপ্পড়ে গালে 5 আঙুলের দাগ বসে গেল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। অকারণে মারার জন্য খুব রাগ হলো তার। সেও এক পা তুলে আচমকা লাথি বসালো ছেলেটার প্যান্ট বরাবর। তার এহেন কাণ্ডে পাশের ছেলেটা এবার রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর হিজাব টেনে খুলে ফেলল। এক হাতে নাক চেপে ধরে আরেক হাতে শক্ত করে চেপে ধরল শীতলের গলা। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটপট করতে লাগলো। হাত পা ছুঁড়েও ছেলেটাকে ছাড়াতে পারল না। এবার প্রাণটা বুঝি যায় যায়। এতক্ষণ ভয় দূর করতে বক বক করছিল শীতল। বোঝাতে চেয়েছিল সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক আছে। আসলেই তাই। এতগুলো ছেলের মাঝে স্বাভাবিক থাকা যায়? থাকাও কি সম্ভব? এদিকে তার বকবকানিতে অতিষ্ঠ হয়ে অন্য ছেলেগুলো থামানো তো দূর, এগিয়ে এলো না, বরং দেখল, হাসল। পরে শীতলের চোখ জোড়া উল্টে আসলে তারা ছেলেটাকে কোনো মতে সরালো। তবে ছেলেটা সরার আগে শীতলের বুকে সজোরে একটা লাথি বসালো। লাথিটা লেগেছে হাড় বরাবর। এই বুঝি প্রাণ পাখিটা বেরিয়ে এলো। জন্মের পর ফুলের টোকাও না পড়া মেয়েটার অসহ্য যন্ত্রণায় গুমড়ে উঠল। তার হাত পাও ধীরে ধীরে শীতল হয়ে এলো। চোখে নামলো গাঢ় অন্ধকার। কানে বাজলো প্রাণপ্রিয় বাবার আদুরে ডাক, মা শীতল, কই তুমি মা? শীতল ছোট থেকে অতিরিক্ত চঞ্চল, বাচাল, দুষ্টিবুদ্ধির অধিকারিণী। তবে সে চঞ্চল যতই হোক, দুষ্টুমি করুক, কেউ তাকে এভাবে মারেনি। তারাপদ চৌধুরীর কারণে মারার সাহসও করেনি। শুধু মাঝে মাঝে মার খেত শুদ্ধর হাতে, তাও আবার অপকর্মের কারণে। এই জন্য শুদ্ধকে পাষাণ উপাধি দিয়েছে। তবে আজ বুঝল শুদ্ধ ভাই মারলেও রয়ে সয়ে সহ্য করার ক্ষমতা বুঝেই মারত। আর এরা? তবে বলতেই হয়, শুদ্ধ ভাই আর এদের মারের মধ্যে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। শীতল জ্ঞান হারালো। অচেতন শীতলের মাথাটা ঠেকলো গাড়ির কাঁচের সাথে। হঠাৎ গাড়ির ব্রেক কয় আবার গিয়ে ধাক্কা খেলো সামনের সিটে। তবুও ছেলেগুলো দেখেও দেখল না। বিরক্ত মুখে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অন্যের বাড়ি মেয়ে, মরুক বাঁচুক যা ইচ্ছে করুক, তাতে তাদের কি? অগত্যা তিন চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল সিটের উপরে। 3 মায়ের আদুরে রাজকন্যাটা আঘাত পেয়ে কপালে ফুলে কাল সিটে পড়ে গেছে। 4 ভাইয়ের সবচেয়ে চঞ্চল বাচাল বোনটিকে কথা বলা দায়ে শক্ত হাতের আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। গলা চেপে ধরায় গলার দাগ বসে গেছে। কেউ জানলও না, কেউ দেখলও না চৌধুরী বাড়ির আদুরে কন্যার বর্তমান হাল। কিছুদিনের জন্য দেশ ছেড়েছে শুদ্ধ। 5 বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। দিনরাত এক করে তারা কাজ করছে ল্যাবে। খাওয়ার সময়টুকু ছাড়ার সময় কাটছে সেখানেই। আজও এক মনে কাজ করছিল সে।
হঠাৎ ফোন ভাইব্রেট করার কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছু বলেন না, কারণ শুদ্ধ শুনতো না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী তেমন তেরা। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজে হাত দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুব বেশি পজেসিভ। কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যাঙাচির নাম। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তায় বেড়ে গেছে তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে গেছে, দৌড়ে এসেছে তার জন্য বরাদ্দকৃত রুমে। ল্যাবের আপরণ পড়া অবস্থায় বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে শো করছে তার ফোনের সকল তথ্য। চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করার, যদিও ফোন বন্ধ। তারপরেও বেশিরভাগ ওয়ালের চিপগুলি ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো হওয়ার মোডে চলতে থাকে, আইফোন বন্ধ হওয়ার 24 ঘন্টা পর্যন্ত। তথ্য অনুযায়ী এই উপাদানগুলো শক্তি থাকে এবং ট্র্যাকিংয়ে সক্রিয় থাকে। মোট কথার সিস্টেম ও ওয়াইড অ্যাক্সেস সহ সেটিং ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থাতেও। তাছাড়া সেও যেন জানতো ফোনটা হারাবে নয়তো অঘটন ঘটাবে এই মেয়ে, বরং অঘটন না ঘটালে অবাক হতো। সেই চিন্তা মাথায় রেখে আগে থেকেই শক্তপোক্ত ব্যবস্থা করে রেখেছে। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সফল হলো। ফোনের লাস্ট লোকেশন শো করছে ঢাকাতে এবং সেটা যাচ্ছে ফেনীর দিকে। শুদ্ধ ল্যাপটপে দৃষ্টি রেখে কল করলো শাহাদত চৌধুরীকে, জানালাম ঘটে যাওয়া পুরো ঘটনা। শাহাদত চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনী ক্যাম্পের উদ্ধস্ত কর্মকর্তাকে। আধা ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সেই রাস্তায় প্রতিটা পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো। এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব তারাই ট্রাই করলো, কিন্তু তাতে কিছু হবে না। বাঁচতে পারবে তো তাদের বাড়ির প্রাণবন্ধ ফুলটাকে? এইদিকে সায়নের কাছেও খবর পৌঁছে গেছে অনেক আগে। তারই লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠতে। তাৎক্ষণিক ফোনে জানিয়েছে একথা। সায়ন খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের গোঁ গোঁ শব্দে খুব বিরক্ত হয়। দুপায়ে মাঝে জড়িয়ে থাকা কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরে গালি দেয় কলদাতাকে। দু একবার রিং হয়ে থামছে না যখন, তখন উঠে কল রিসিভ করে সে। রাগে ফোঁস করে বলল, ওই কল করার সময় পাসনি? আমি ঘুমাইলেই তোর ফোন দিবার মন চায়? আমার ঠাপ না খাইলে শান্তি পাও না তুমি না? আসো শালা, আগে তোমার মনের শখ মিটায়। আজম বলে উঠল, ভুল হয়েছে ভাই, একখান কথা জানার লিগা ফোন দিছি ভাই। সায়ন বলল, পরে জানা যাইতো না তোর ফাকিং কথা? আজম বলল, ঢাকা মেট্রো গ 52 521, এটা আপনাদের গাড়ির নাম্বার? গাড়ির রং কালো? কথা শুনে সায়নের ঘুম ছুটে গেল। তার মা চাচিরা বাইরে গেছে, তাদের কিছু হলো না তো? আজম হঠাৎ করে গাড়ির কথা জানতে চাইছে কেন? কথা মস্তিষ্কে টোকা মারতেই তার ভ্রু কুঁচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মনে করলো তাদের বাড়ির সব গাড়িগুলোর নাম্বার। এই নাম্বারের গাড়ি তাদের নেই। তাই সে বলল, কাহিনী কি আজম, গাড়ির নাম্বার জিগালি কেন? আজম বলল, শীতল আপু কিছুক্ষণ আগে কারো একটা গাড়িতে উঠেছে, সঙ্গে ছিল 5টা ছেলে। তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। সায়ন বলল, গাড়ি ফলো করতে থাক, আসছি আমি, ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। আজম বলল, ঠিক আছে ভাই। তারপর থেকে আজম নামের ছেলেসহ কজন গাড়িটাকে ফলো করছে। শীতলের গাড়ির পেছনে রয়েছে তাদের গাড়িটা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমের গাড়িটা টায়ার পাঞ্চার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল। তাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে তার বাপ ও বড় ভাই। একথা শুনে ইয়াসির হো হো করে হাসলো। তারপর অর্ধনগ্ন শরীরে বিছানা হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। হাত বাড়িয়ে সিগারেটটা নিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে কল করলো কিডন্যাপারদের একজনকে। ইয়াসির বলল, মেয়েটা কই? ছেলেগুলো বলল, গাড়ির মধ্যে। ইয়াসির বলল, কিছু করিসনি তো তাকে? ছেলেটি বলল, না স্যার। ইয়াসির বলল, আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। ছেলেটি বলল, জি স্যার। ইয়াসির বলল, ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। ছেলেটি বলল, কেন স্যার, কুমিল্লা যাব না? ইয়াসির বলল, ওর বাপ ভাইয়া আসছে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দা ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের, বাই। কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসলো। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে। হাত নিসপিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির, দেখেই মনে হচ্ছে পুরুষালী হাত পড়েনি লতানো দেহে। বাবা ভাই যে খুব আদরে বড় করেছে সেটা দেখেই বোঝা যায়। তবে নারী যখন হয়েছে পুরুষ তো ছুবেই, আদরের ছাপ তো পড়বেই তার শরীরে।
পুতুলটাকে যখন খুবলে খাবে তখন কি আর এমন সিদ্ধ রূপ থাকবে? থাকবে না রে, থাকবে না। এতদিন যত মেয়ের গায়ে হাত পড়েছে সেই মেয়েই মারা গেছে, কেউ বা মরেছে সঙ্গম চলাকালীন, কেউ বা মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে। এখানে তার কি দোষ? সব দোষ মেয়েগুলোর। তারা কেন রুটলি আদর নিতে পারে না? মেয়ে হয়ে যখন জন্মেছে পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো। এত নরম সরম মানবীদের জন্য এই পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয়ে ভয়ে বলল, ওরা কিভাবে খোঁজ পেল স্যার? ইয়াসির বলল, কাদের বাড়ি মেয়ে তুলেছিস খোঁজ নিসনি? না নিলে নিস নে। তবে কেবল একটাই ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি। গা ঢাকা দে, যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না, নয়তো সায়ন শুদ্ধ তোদের একটাকেও ধরে এমন থাপ দিবে বাপ বলাও সময় পাবি না। ছেলেটি বলল, সায়নকে নিয়ে ভয় আছে, তবে শুদ্ধকে তো ওরকম মনে হয়নি। ইয়াসির বলল, সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। মাদারচোদ আরেকটা চিজ বটে। ছেলেটি বলল, কথার কথা এক কথা, আমরা ফেঁসে যাবো তো বস। ইয়াসির বলল, আমি কি করে বলবো? ফাঁসবি নাকি করবি তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে যাস না। চালাকি তোদের পেছনের দিকে ভরে দেব। আউজ করারও সময় দেব না। মনে রাখিস, আমি এসবে দারুণ এক্সপার্ট। একথা বলে ইয়াসির কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁক তালে নিজেই কেটে পড়েছে। আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে তার নাম না বলার জন্য। এই লোক ঠান্ডা মাথায় খুনি। প্রথমেই বুঝতে পারেনি, বোঝার উপায়ও নেই, কারণ এই লোক ডিলার নয়। তাদের সাথে ডিল করেছে অন্য কেউ। অন্য কেউ সেই মানুষটাকে চেনেও না। মোট কথা, টাকার পোকা তারা। যার থেকে টাকা পায় তার হয়েই কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয়, পূর্বেও বহুজনকে করেছে। হাত পা লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে। কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। সায়ন পশু কুরবানি করার মতো মানুষ জবাই করে, শুদ্ধও নাকি কম না। এরকম ভয়ঙ্কর ভাইদের আদুরে বোনকে তুলে আনা উচিত হয়নি। এখন নিজেরাই না মারা পড়ে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছে বড় লোকগুলো গিরগিটি হয়, সময়ে সময়ে রং বদলায়। ইয়াসিরের মতো নিমখারাপ টাইপের হয়, কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিধায় নয়তো টাকাগুলো ছুঁড়তে সালা ইয়াসিরের মুখে। কিন্তু কিছু করার নেই, বাঁচতে চাইলে চোখ বুজে জান নিয়ে পালাতে হবে। বিড়বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেনীতে ঢুকতে পারেনি এখনো। এটা কোন জায়গা ধারণাও করতে পারল না। আশেপাশে রাস্তা আছে বোধহয়, গাড়ি চলাচলের শব্দ আসছে। পাঁচজন গাড়ি থেকে নেমে তাকালো শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটা ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, কপালে কালশিটে, ফর্সা দুই গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলো একজন শীতলকে পরখ করে দাঁত বের করে হেসে বলল, মাম্মা, মাইয়া কিন্তু বহুত সুন্দরী। এমন জিনিস ফালাইয়া যাইতে মন চাইতেছে না। খাইয়ে না পারি, একটু চটকাইতেও পারি, তাই না ক? অন্য ছেলেটি বলল, বাইন চদ তুই চটকা, আমরা যাইগা। হের বাপ ভাইয়ে আইতেছে। হের ভাইরে তো চেনস না শালা, সেই জল্লাদ, চোখের পলকে কল্লা কাটে। তোর কল্লাও কাইটা তোর মায়েরে তবারক হিসেবে পাঠাইয়া দেবে নে। আরেকটা ছেলে বলল, সব যাইন না হের বুনাইরে উঠাইছিলি কেন তাইলে? তোর কথায় আইসা এখন দেখি সত্যি সত্যি মরতে হইব বাল। ছেলেটি বলল, আমিও জানতাম না, পরে জানছি। তোর হের বড় ভাইয়ের রেকর্ড ভালো না, বহুত ডেঞ্জারাস আছে। হাতে পাইলে জান শেষ। মাম্মা হাটন ধর, বাইচে থাকলে মেলা মাইয়া পাবি। একথা বলতে থামতে খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়েচেড়ে দেখছে, চোখে লোভাতুর দৃষ্টি। এই রকম নিউ ফোন মাইয়ের বাপে বোধহয় মেলা বড় লোক, না হলে এইটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয়? তারও মেলা দিনের শখ একটা আইফোন কিনার। আইফোনের যা ছবি আসে না, পুরাই অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে নিয়ে বলল, তারপর গাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখালো। তারপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারল শীতলের দিকে। তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতে থাকলো। কখনো বাবা, কখনো মা, সায়ন ভাই, বড় আব্বু। সবচেয়ে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখে তারা বুঝেও নিল এই নাম্বার ট্র্যাক হচ্ছে। হতেও পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। পাঁচজন ছেলে ছুটতে ছুটতে আঁধারে মিলিয়ে গেল।
আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কালো বিড়াল এসে ঘুরঘুর করে গেল, দেখে গেল কারো বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওইদিকে মেয়ের চিন্তায় সিমিন চৌধুরীর প্রেসার বেড়ে গেছে, কোনোভাবে প্রেসার কমছে না। অসহায় সুরে কেঁদেই যাচ্ছে আর দোষারোপ করছে নিজেকে। কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না? কেন কোচিং যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা? কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে, নাকি কষ্ট দিচ্ছে এভাবে? একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। ওনাকে কোনোমতে থামাতে না পেরে শখ পরপর দুটো ইঞ্জেকশন পুশ করে দিল। সিমিন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখে ঘুম নেমে এলো। বাড়ির সকলে তখন চিন্তায় অস্থির। বাচাল মেয়েটা ঘন্টাখানিক হলো বাসায় নেই, তাতেই বাড়িটা কেমন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটা গাড়ি এসে থামলো শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে, অর্থাৎ শীতলের ফোনটা এখানেই আছে। সায়ন কোমলে পিস্তল গুজে গাড়ি থেকে নামলো। একটাকেও যদি ধরতে পারে জান খুবলে খাবে। কত বড় কলিজা ওজন করে দেখবে। গজগজ করতে করতে সে খেয়াল করলো পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, লোকশূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না, অন্ধকারে খবিয়ে আছে তার। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়ির কাছে। আশেপাশে কেউ নেই, ঝোপের ঝাড়ে ঝিঝি ডাকছে। গাড়ির দরজাও খোলা। হাতে পিস্তল নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে তাকাতেই বুকটা ছলাৎ করে উঠল তার। আদরে বোনের এ কী অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে। ছুটে গিয়ে বুকে আঁকড়ে নিল শীতলকে। গাল চাপড়ে আদরে সেরে ডাকতে লাগলো, বোন শুনতে পাচ্ছিস? চোখ খোল না, ভাইয়া এসে গেছে, ভয় নেই। শীতলের কোনো সাড়া নেই। সায়ন এবার চেঁচিয়ে আজমকে বলল গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজম পানি নিয়ে এসে পানির ঝাপটা দিলে এবারও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজর এড়ায় না তার। তখন আজম আমতা আমতা করে বলল, ভাই আপুরে হাসপাতাল নিয়ে যাওয়ার লাগবো। পোলাগোর বিশ্বাস নাই। হেরা আপুরে কিছু খাওয়াতেও পারো। দেরি করন যাইব না, চলেন উঠেন জায়গা। সায়ন বলল, হুম হুম, চল চল, তাই চল। একথা বলে উঠতে গেলে শীতলের পাশে থাকা ফোনের আলো জ্বলে উঠল। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম, বিশুদ্ধ পুরুষ। সায়ন ভালো করেই জানে কে সে। কলের বহর দেখে বুঝতেই বাকি রইল না অপর পাশের মানুষটি অস্থির, বিচলিত, চিন্তিত। তাকেও শান্ত করা জরুরি। তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করলো। তখনই শুদ্ধর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। শুদ্ধ বলল, হ্যালো, হ্যালো শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো। সায়ন বলল, শুদ্ধ, আমি ভাইয়া বলছি। ওকে পেয়ে গেছি, বাসার দিকে যাচ্ছি, গিয়ে কথা বলছি। শুদ্ধ বলল, ও ও ও ঠিক আছে ভাইয়া? সায়ন বলল, হ্যাঁ ঠিক আছে। শুদ্ধ বলল, সত্যিই ঠিক আছে? ওকে ফোনটা দাও। সায়ন বলল, সেন্সলেস। এ কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। তারপর থমথমে গলায় বলল, সেন্স এলে পোর্ট্রেট আর্টিস্ট ডেকে স্কেচ করাবে। 5-10 যতজনই হোক, তোমার বোনকে বলবে তাদের মুখায়ব মনে করে আর্টিস্টকে জানাতে আমার স্কেচ চাই, চাই মানে চাই। সায়ন বলল, হুম। শুদ্ধ বলল, ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই। আপাতত ফুপির বাসায় যাও, পুপিকে আমি জানিয়ে রাখছি। সায়ন বলল, রিল্যাক্স ভাই, দেখে মনে হচ্ছে ওরকম কিছু ঘটেনি। ভয়ে সেন্সলেস বোধ হয়। আপাতত হাসপাতালের দিকে যাচ্ছি, রাখছি। এই কথা বলে সায়ন কল কেটে ফোনটা পকেটে রাখলো। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। তার গাড়িতে বসে আজমকে বলল গাড়ি জোরে টান দিতে। আজম সায়নের কথা মতো তাই করলো। সায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো ডাকছে, না কিছুতেই কিছু হচ্ছে না। তখন মনে হলো বাড়িতেও খবরটা জানানো দরকার, খুব টেনশনে আছে সবাই। তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল। তারপর ছুটল আশেপাশের কোনো হাসপাতালে। শীতলের আগে জ্ঞান ফেরানো দরকার। এদিকে সায়নের কথায় শুদ্ধর বুক থেকে যেন পাথর নেমে গেল। ধপ করে বসে পড়ল বিছানায়। গা ঘেমে একাকার অবস্থা। পরনে অ্যাপ্রন খুলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করলো। সংকেত নতুবা সতর্কবার্তা দিতে। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরও বেশি অস্বাভাবিক লাগছে। এটা তো দেখতে হবে কার কলিজার বার চড়েছে যে চৌধুরী বাড়ি মেয়ের দিকে হাত বাড়ায়। কে? ব্যাপারটা ছোট্ট করে দেখলে হবে না। নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। তবে কে সে? কী বা তার উদ্দেশ্য? মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। যেসব পুলিশের উপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল।
ট্রাফিক পুলিশের কাছে বার্তা পৌঁছে গেল। ঘণ্টাখানিকের মধ্যে যেসব তৎপর হয়ে পড়েছিল সেসব সবাই থেমে গেল। সব কিছুই পাওয়ার, হাতে পাওয়ার থাকলে সব সম্ভব। সব, যেখানে থানায় গেলে 24 ঘন্টার আগে মিসিং কেস নেয় না, সেখানে 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনীর রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ ট্রাফিক। সায়নের অবস্থান জেনে উনি ছুটলেন আদরের মেয়ের কাছে। সায়ন ততক্ষণে শীতলকে একটা হাসপাতালে নিয়ে এসেছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস বলে প্রথমে তো ডাক্তাররা হাত দিতে চাচ্ছিলেন না, পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মেটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না, রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তার আরও কিছু বলতেন, কিন্তু শাহাদত চৌধুরী পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানের 8 ঘন্টা পর শীতলের জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেলো হাতে, বাঁ হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখলো পুরো কেবিন। কে আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোনটাই বা কই? ফোন হারালে শুদ্ধ আদমরা করে দেবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতিয়েছে সে। আশপাশ তাকিয়ে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরে আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতে ব্যথা মেডিসিন নিলেই তো সেরে যাবে, কিন্তু ফোন হারালে শুদ্ধর খোঁচা মার্কা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন কোলে হিসু করে দিত, এই নিয়ে এখনও কথা শুনতে হয়। এখন বড়বেলা, এবার আর রক্ষে থাকবে না। সায়ন কী ভেবে কেবিনে উঁকি মেরে দেখে শীতল কাঁদছে। বোনকে কাঁদতে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে। ব্যথা বেড়েছে নাকি কাউকে না পেয়ে ভয়ে কাঁদছে? আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, একথা বলে ভয় কাটাতে হবে। তাই সে কালবরে হেসে বলল, কী রে ছুটকি, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? শীতল বলল, আমার ফোন কোথায় সায়ন ভাই? সায়ন বলল, আমার কাছে। শীতল বলল, কই দেখি। উহ, বাঁচলাম, না হলে শুদ্ধ ভাই আমাকে মেরে আদমরা করে ফেলতো। সায়ন বলল, কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? শীতল বলল, একথা শুনে সায়নের হাসি পেলেও নিজেকে সামনে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল। ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ। চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ। তীক্ষ্ণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ, কপালের কালশিটে। তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর। শুদ্ধ ভাই ফোনটা হারায়নি, তার কণ্ঠে অবাধ খুশি। ফোনটা না হারানোর যেন বিশ্বজয় করে ফেলেছে। শুদ্ধ চুপ করে দেখল সেই খুশি। আগে ছিল আধপাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এই অবস্থায় ফোনের চিন্তা কে করে? তখন শীতলই বেশ গর্ব করে বলল, শীতলের কাছে ফোন করা এত সোজা না, বুঝলেন? শুদ্ধ বলল, বুঝলাম, তবে হারালে তোকে যে কি করতাম। শীতল বলল, কি করতেন? শুদ্ধ বলল, তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করে খেতাম। নাম দিতাম বেঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তি ঢেকুর তুলে আমার জন্য দোয়া করতো। শীতল বলল, অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই, আপনি সেই নামে এইভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদু আকিকা দিয়ে নাম রেখেছে আমার, আর আপনি কি না সেই নাম গুম করে আমাকে বেঙাচি নামে নামকরণ করলেন? শুদ্ধ বলল, তোর নামটা যেন কি? শীতল বলল, এ কি কাণ্ড, কপালে আঘাত পেলাম আমি, আর স্মৃতি হারালেন আপনি। শুদ্ধ বলল, থাপ্পড় না খেলে যা জিজ্ঞাসা করছি বল। শীতল বলল, শুভনাহার চৌধুরী শীতল। শুদ্ধ বলল, শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা কি স্থির বলে কিছু আছে? নেই। তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। শীতল বলল, তাই বলে ব্যাঙাচি? শুদ্ধ বলল, একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। ভিডিও কলে কথা বলছে তারা। ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেলে শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার। সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরও পাষাণ, নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? শুদ্ধ বলল, কে মেরেছে? শীতল বলল, ভ্রু কাটা ওই ছেলেটা। শুদ্ধ বলল, কপালে ব্যথা পেলে কিভাবে? শীতল বলল, কি জানি, মনে নেই, তবে ওই ছেলেগুলো কিছু করেছে। শুদ্ধ বলল, মারল কেন তোকে? শীতল বলল, কথা বলেছি বলে। শুদ্ধ বলল, হিজাব কি ওরাই খুলেছে? শীতল বলল, এবার সে গড়গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্য এতক্ষণ আবল তাবল বকছিল। কারণ সে জানে শীতলের পেট পাতলা, একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগলাবে। অদূরে বসা সায়ন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করতো তাহলে শীতল রয়ে শয়ে মনে করে করে বলতো,
অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে ক্যাচ করে নিল ওই ছেলেগুলো 5জন ছিল। তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শোনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, কে হিজাব খোলার দুঃসাহস দেখিয়েছে, সব বলল। আরও বলল গাড়ির মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলেছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করেছিল। অর্থাৎ মেন কালপিট একটা ছেলে। সব শুনে 5জন ছেলের হুবহু মুখাবয়ে বর্ণনা শুনে শুদ্ধ অন্য হাতে ফোনে থাকা রেকর্ডার অফ করলো। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে, সঙ্গে ছোট্ট একটা বার্তা, আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে শুদ্ধ এক জায়গায় বসে কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করাতে যেন না হয়, তাই এ কাজ করেছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে খোল কাটলো শুদ্ধ। শীতল এবার বক বক করতে লাগলো সায়নের সাথে। পুরনো গল্প মনে করে খুব হাসলো। শাহাদাত চৌধুরী তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ হলে সায়ন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমের সবাই তাদের অপেক্ষায়। টেনশনে ঘুম নেই কারো। সায়ন ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ইশারায় বলল শব্দ না করতে। সবাই তাই করলো। ফুলের মতো সিগ্ধ মুখের আঘাত দেখে সবাই এর বুক ভার হলো। কাঁদলেনও নিঃশব্দে। সায়ন বোনকে রুমে শুইয়ে নিচে আসলেন। শাহাদাত চৌধুরী রোশানলে পড়ল। উনি সায়নকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পৃহা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের কারণে আমার অন্য সন্তানের কোনো ক্ষতি নাশের কারণ যেমন না হয়। তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমন কথাও নয়। আজ না হয় শীতলের উপর হামলা করেছে, কাল শখ স্বর্ণকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কি দেবে তুমি? সায়ন মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথাগুলো শুনল। বাবার কথার ধরনে স্পষ্ট, উনি ধরে নিয়েছে সায়নের জন্য এই ঘটনা ঘটল। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী। যদিও জোর দিয়ে কিছু বলতে পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলে না। এখন যেমন রুডভাবে কথাগুলো বললেন সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা শোয়া হয়ে গেছে। তাই জবাব না দিয়ে সীতারাকে বলল খেতে দিতে। রান্নাবান্না করাই আছে, কেউ কিছু মুখে তুলেনি। তাই উনি সবাইকে খেতে ডাকলেন। শাহাদত চৌধুরী ফ্রেশ হতে চলে গেছে। কাল দুপুরের পরপরই চলে যাবেন। শিমিন এখন ঘুমে। সারাফাত চৌধুরী শখ এখন আর খাবে না। চলে গেলেন যার যার রুমে। সায়ন কোনো মতে হাত ধুয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানো মানে স্বর্ণ বোঝে, যার অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুঁচকালো। তার মুখ দেখে সায়ন বুঝলো স্বর্ণ আসবে না। তাই মাঝিরিতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেইন কিলিয়ার থাকলে রুমে দিয়ে যা, মাথা ব্যথায় মরে যাচ্ছি, দেরি করলে থাপ্পড়ে গাল লাল করে দেব। ছেলের কথা শুনে সীতারা চৌধুরী খ্যাক করে উঠলেন। বললেন, এভাবে কেউ কথা বলে? সায়ন দীর্ঘশ্বাস চাপল। এই 2 আঙুল কপালের ডোলে স্বর্ণের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা, অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে সীতারা এবার হেসেই ফেললেন। মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাউনি ছুঁড়ে হনহন করে চলে গেল রুমে। তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল, মন ভরে বাপের চোটন খেলো, বাপকে কিছু বলতেও পারল না, অথচ এখন সব রাগ উবড়াবে আমার ঠোঁটের উপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত্ত জ্বালা। সায়ন হাঁক ছাড়ল, স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব, আর কত গিলবি? স্বর্ণ বলল, শহীদ না হওয়া অবধি। সায়ন বলল, আমাকে নামতে হলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল। এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটপট করছে সে। স্বর্ণ কেবল মুখে এক লোকমা ভাত দিয়েছে। বেচারি গিলা তো দূর, মুখ নাড়াতে চিবাতেও পারেনি। তার আগেই অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন। সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাঁজি ছেলের ধান্দা অন্য কিছু। খুব ভালো করে জানে সে। যাবে না সে, সত্যিই যাবে না। শগাপুর কাছে ধরা খেয়েও শখ মিটেনি ফাজিল ছেলের। থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে শখও শুনছে সায়নের গলার স্বর। হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়।
ছেলের কাণ্ডে সীতারা নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যিই মাথা ব্যথা করছে, নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসলো। তার জায়গায় বড় মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো। সিরাতের সামনে হাসি আটকাতে গ্লাস উঠিয়ে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে পারে। ওদিকে সায়ন শুয়ে অস্থির অস্থির করছে। ওপাশ এপাশ করে চোখ মুখ বুজে আবার ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসলো। ঠোঁটে হাসি এঁটে উঠে বসলো। সীতারা সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাস এগিয়ে দিলেন। সায়ন মুখ কাচুমাচু করে হাতে থাকা মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও মাথা মাথার কিছুই নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো এই পাঁজি মেয়ে আসার নামই ধরতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে একথা ভেবে সায়ন কথা খুঁজতে লাগলো, কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে ফেলো না। পৃথিবীতে কোথায় আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সীতারা তার মাথায় স্নেহে হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। সায়ন বলল, হ্যাঁ, এই তো খাচ্ছি খাচ্ছি। সীতারা বললেন, খুব বেশি মাথা ব্যথা, কড়া করে 1 কাপ চা করে দেই। সায়ন বলল, না না, চা খেলে এখন আর ঘুমই আসবে না, আমি বরং ঘুমানোর ট্রাই করি। সীতারা বললেন, ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা, আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। এই কথা বলে সীতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিওরে বসে মাথায় চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে লাগলেন। মনে মনে সায়ন স্বর্ণকে গুষ্টি উদ্ধার করে চোখ বুজে নিল। একটু পর ছেলের গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সীতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সায়ন উবুর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেন কিলার, কপাল কপাল। একথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যিই ঘুমের দেহে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলায় রুমের দরজা খুলল। পা টিপে টিপে বের হলো সন্তপর্ণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজার হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে নিঃশব্দের দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসলো। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসলো। জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশে নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর, এত রাতে আমার রুমে কি? ঘুমাসনি কেন? শুদ্ধ জিজ্ঞাসা করল। শীতল বলল, ঘুম ভেঙে গেল, আর আসছে না। শুদ্ধ বলল, এই জন্য আমার রুমে আসতে হবে? শীতল বলল, এলে কি ক্ষয়ে যাবে? শুদ্ধ বলল, তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে, তাই না? শীতল বলল, কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? শুদ্ধ বলল, এর চেয়েও দামি কিছু। শীতল বলল, চুরি করি তাহলে? শুদ্ধ বলল, চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শীতল বলল, কি কৌশল শুনি? শুদ্ধ বলল, রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধির ছিটেফোঁটাও না থাকলে যা হয় আর কি। শীতল বলল, আমি অসুস্থ, বকবেন না খবরদার। শুদ্ধ বলল, এখন ব্যস্ত। শীতল বলল, ব্যস্ত? শুদ্ধ নিশ্চুপ। শীতল বলল, শুদ্ধ ভাই, এই ফোনটা দেওয়ার কারণ কি আমাকে? শুদ্ধ বলল, বলছিই তো, বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। শীতল বলল, কাজ শুরু করিনি এখনো। শুদ্ধ বলল, কাল থেকে শুরু কর। শুদ্ধ বলল, বিয়ে করব, বিয়ে করার জরুরি হয়ে দাঁড়িয়েছে। তুই বুঝবি না। শীতল বলল, বুঝবো না? আমার ঘাড়ে এত বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তারপরও বলছেন বুঝবো না? শুদ্ধ বলল, দায়িত্ব দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। এ কথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসল। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোনটা লুকিয়েছিল, ভাবতে হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলেই সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেন হতো না, এই কেনই বা জবাব নেই তার কাছে। জবাব খোঁজার প্রয়োজনও মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের ওপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানায় জুড়ে। পরনে কালো কালার লেডিস টপ সঙ্গে ঢিলেঢালা প্লাজো। পুরো লুক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা, কথা ও কাজে দুরন্তপনা।
শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে যাচ্ছে, কি কাজ, নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে। মূলত এইসব ভেবে ল্যাপটপে চেক করে দেখে দরজার সামনে জুবুঠুবু শীতল দাঁড়িয়ে আছে, হেলেদুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতেই দরজা খুলে গেছে। ডিসক্লাইন করতে একাধিকবার পাসওয়ার্ড চাপার বৈদ্যুতিক শখে ঝাঁকি খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকতো। অথচ বোকা শীতল টেরই পায়নি রুমের মালিক না চাইতে রুমে ঢুকতেও পারতো না। বর্তমানে দুজনেই চুপ, চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোনটা কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে নিস্তব্ধে। কাকতালীয়ভাবে দুজনেরই মন খারাপ। মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলেও পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগে নীরবতা ভাঙল। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, হুম। শীতল বলল, একটা কথা বলি। শুদ্ধ বলল, না। শীতল বলল, কেন? বলি না প্লিজ। শুদ্ধ বলল, বারণ যখন শুনবিই না তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? শীতল বলল, আপনার কি মন খারাপ? শুদ্ধ বলল, একথা মনে হলো কেন তোর? শীতল বলল, আপনার বুকচাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। একথা বলে খিলখিল করে হাসল শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেলো। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ হাসি শুনল তার কথা ব্যথাতুর শব্দ। কেন জানি বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, শুদ্ধ বলল, রুমে যা। শীতল বলল, কেন? শুদ্ধ বলল, যেতে বলেছি আমি। শীতল বলল, যাব না। শুদ্ধ বলল, তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই, তোকে রুমে রাখার রিস্ক, যা বলছি। শীতল বলল, আমি চুন্নি? কি চুন্নি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দেবেন না। শুদ্ধ বলল, আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস, পারফিউম সি ব্লু রিচ ওয়াচটাও দুদিন আগে ছেড়েছিস, আর বলবো? শীতল জিভে কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে? কথায় কথা বাড়ে, কিছু বলতে গেলে সত্যি ফাঁস হয়ে যাবে। এর চেয়ে ভালোই কলটা কাটা উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা, তার আবার পেয়ারা, থাকবই না আপনার রুমে। একথা বলে সে কলটা কেটে দিল। তারপর পুরো রুম জুড়ে টই টই করে ঘুরলো, এটা ওটা নেড়েচেড়ে দেখলো। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্ক বের করলো। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেঁটে ঘুঁটে দেখলো। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীরে মাখলো। খোলা চুলগুলো খোপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। চুলের কাঠি কাজ ছাড়লো কলম দিয়ে, আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়ে থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবলো, সে যদি এখানে থেকেও যায় শুদ্ধও তো জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে আলস্যই লাগছে। এসব ভেবে সে ড্রিম লাইট অন করলো। রুমে ছেয়ে গেল নীলচে নরম আলোয়। আর তার রুমটার থেকে এই রুমটা অনেক বড়সড়, খুব বেশি সুন্দর। গোছগাছ থাকে অল টাইম, এই জন্য খুব লোভ হয়। মন বলে শুদ্ধকে বের করে দিয়ে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগোলো বিছনের দিকে। শুয়ে পড়ল নিশ্চিন্ত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই, একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না রুমের খচ্চর মালিক। একথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলে প্রাণ ভরে টেনে নিল। তারপর ভাবান্তর ভাবনা ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো তার অনুপস্থিতিতে তার রুমে, তার বেডে অন্য কারোর রাজত্ব। অথচ না কিছু বলতে পারলো, আর না ধমকে বের করে দেওয়া ইচ্ছে করলো। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ঝাড়ছে। তার মনে একটাই আফসোস জমা হয়েছে। এই আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগী ফের চঞ্চলতা, সব চোখের তারায় ভাসছে। কুচকুচে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই খেয়েছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাকে কেউ না কাটতে পারে। কাজটা একদম মন্দ নয়। তার জীবনে হেতু দরকার। সংসার করা ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসেটা লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডুলেপনা। এবার তাহলে শীতল রানীকেই বন্দিনী করা যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে, নিজের করে।
তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিল হাসিতে সুখ এনে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে, আর সে দু চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়া চঞ্চল পাখিটিকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাজেরাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারোর সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়িই হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট না করতে পারে, তবে কেমন পুরুষ সে? ছ্যা, পুরুষ সমাজ কি মানবে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাব ছেদ ঘটল ফোনের রিংটনে। কল রিসিভ করে কানে ধরতেই কেউ বলল, আবুল সিদ্দিক বলল, ওই ছেলেগুলো কই, কোথায় পাঠিয়েছো তাদের? ইয়াসির বলল, পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? আবু সিদ্দিক বললেন, সত্যি কথা বলো ইয়াসির। ইয়াসির বলল, কি আশ্চর্য, আপনাকে মিথ্যা কথা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? আবু সিদ্দিক বলল, তুমি কি নর্মাল কথা বলতে পারো না? ইয়াসির বলল, না, পারি না। কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমি থাকি চাঙ্গে। আবু সিদ্দিক বললেন, এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? ইয়াসির বলল, শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইলো। তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক, বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহে দেখে কতটুকুই বা শোক পালন করবে। আবু সিদ্দিক বললেন, ও ফিরলে আরও পারবে না। শকুনি দৃষ্টি তার এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি। ইয়াসির বলল, বলেন কি, দেখে তো মনে হয় না। আবু সিদ্দিক বললেন, গভীর জলের মাছ যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সেটা না, তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ইয়াসির বলল, ও আইসি, সম্বন্ধী দেখি গোটাটাই চিজ বার্গার। আবু সিদ্দিক বললেন, ও তোমার বইয়ের ভাই না যে সম্বন্ধী ডাকবে? ইয়াসির বলল, ডাকলে কি পাপ হবে? আবুল সিদ্দিক বলল, তা জানি না, তবে সিরিয়াস হও, চোখ কান খোলা রাখো। গাধার মতো এক কাজ বারবার করে সময় নষ্ট করো না তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোঁচালে, এর ফল ভালো হবে না। ইয়াসির বলল, ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেট টাকা না থাকলে শরীর এনার্জি পায় না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো, মাত্র অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের ধাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে, কাঁটা মুরগির মতো ছটপট করবে। চৌধুরী নিবাসে নাকি দুটো কুচকো চিংড়ি আছে, নামটা বোধহয় সাম্য সৃজন। তাদের ধাবার গুটি বানালে কেমন হয়? ভালো বোধ হয়। তাহলে আর কি, ভালো করে ভালোই কাজ সম্পূর্ণ হোক। গভীর ঘুমে তলিয়ে আছে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিস্তব্ধে তার রুমে প্রবেশ করলো কেউ। আস্তে করে জ্বালালো ডিম লাইট। আবঝা আলোয় দেখলো দাপুটে রাগী ছেলেটার শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপর রাখলো। তারপর কোলবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়ল। মায়া লাগলো ডাকতে। বুকের কাছ থেকে কোলবালিশ সরাই বিরক্ত হলো সায়ন। বউটা কাছে আসে না, কোলবালিশও আজকাল কাছে থাকতেই চায় না। কি রে জ্বালা! সে ঘুমের ঘোরে কোলবালিশ হাতড়ে নিতে গিয়ে হাতে পড়ল নরম কিছুর উপর। বালিশ তো এত নরম না, বিড়াল টিড়াল নাকি? রুমের দরজা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। একথা মাথায় আসতেই সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। স্বর্ণ বলল, শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার জীবনে আগামী পথ চলা। সুখ ও স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন। সায়ন হাসল। তার চোখ থেকে হাত সরালে ঘুম ঘুম চোখে দৃষ্টি মেলতেই চোখের তারায় বিস্ময় খেলে গেল। তড়িৎ উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ডলে আবার তাকালো। স্বর্ণ তাকিয়ে আছে। সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কাল ভাদ্রেও পরে না, আর পরলেও কখনো বাইরে যায় না। অথচ আজ এ রূপে এ বেশে দেখে সায়ন কথাই খেই হারিয়ে ফেলেছে। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরিণীকে। তারপর হালকাভাবে স্বর্ণের দুগালে হাত রেখে বলল, সায়ন, কাজী অফিস খোলা থাকবে এখন? স্বর্ণ বলল, না। সায়ন বলল, কাজী বাড়িতে লোক পাঠাই, তুলে আনুক বেটাকে। স্বর্ণ সায়ন বলল, তাহলে তুই কিছু একটা কর। সায়ন বলল, হয় বিয়ে, নয়তো বেসামাল আমিটাকে থামলে নে। স্বর্ণ বলল, ওঠে বসো। একথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো সায়নের ঠিক সামনে। সায়নের চোখে মুখে মুগ্ধতা, অপ্রকাশিত ভালো লাগার বুক ভরে গেছে। স্বর্ণ সেজেছে, তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জোড়ানো তারি দেওয়া দামজানি শাড়ি। আচ্ছা, শাড়িটা কি বেশি সুন্দর, নাকি স্বর্ণের অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? সায়নকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে স্বর্ণ কিছু বলল না, হাসছেও না, আর না লজ্জায় নুয়ে পড়ছে। সে সায়নকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করলো। সায়ন কেকটা সামনে রেখে স্বর্ণকে হ্যাঁচকা টানে বসালো তার সামনে। খুব শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। গ্লাবির থুকনি ঠেকিয়ে চুমু খেলো।
খোঁচা খোঁচা দাঁড়িতে ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামানো দাঁড়িতে খোঁচা খেয়ে স্বর্ণ বিরক্তি নিয়ে তাকালো, সরে বসার চেষ্টাও করলো, কিন্তু পারল না, আটকা পড়ল পুরুষালী শক্ত বাঁধনে। সায়ন তার হাতের উপর হাত রেখে কেক কাটলো, দুজন দুজনকে খাওয়ালো, স্বর্ণ রিচওয়াচ গিফট করলো এবং নিজের হাতে তা পরিয়েও দিল। সায়ন তাকালো জানালার দিকে, দেয়াল ঘড়িতে বাজে 5টা 48। বাইরের আলো ফুটেনি, মনেও ছিল না আজ তার জন্মদিন। জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারেনি। সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল, যত্ন করে চুমু আঁকলো ঠোঁটে, গালে, গলায়, তারপর ফিস করে ডাকলো, জান। স্বর্ণ বলল, সায়ন বলল, চল না বিয়ে করে ফেলি, আজ বাসায় জানিয়ে দেই, শুধু শুধু টাইম ওয়েস্ট করে কি লাভ বল। স্বর্ণ বলল, আমি কি পালিয়ে যাচ্ছি? সায়ন বলল, ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? স্বর্ণ বলল, এই ফিল্ডে পা রেখেছ, দুদিন পর দম ফেলানোর সময় পাবে না, এরই মধ্যে বিয়ে? সায়ন বলল, তাও ঠিক, কিন্তু মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়ির কেউই অমত করবে না। স্বর্ণ বলল, শখ আপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। সায়ন বলল, কিন্তু? শখ বলল, কি কিন্তু? সায়ন ওকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল, মুখ রাখলো স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওয়াজ একটি গান, এলোমেলো হয়ে যায় মন কেমন আজ বুঝি না। তারপর গানটা করে সায়ন থামলো। স্বর্ণ মনে মনে হাসলো, তারপর সায়নের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখলো। সায়নের নিদারুণ ফেসে নজর বুলালো, কপাল, গাল, নাক, ঠোঁট রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়ি থুতনিতে। তারপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই। স্বর্ণ বলল, যত দিন যাচ্ছে তোমার চিপকা চিপকি বাড়ছে, দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি, এর চেয়ে দূরে চলে যাই। তুমি এদিকে কাজ সারো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা, এতে আমার পড়াশোনা ঠিক থাকবে আর তুমিও লক্ষ্যে স্থির থাকতে পারবে। সায়ন বলল, প্রতিনিয়ত আমার যৌবনের খাতায় আগুন জ্বালিয়েও মন ভরছে না, না তোর? এখন তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস? এতই সোজা, এত সস্তা আমার প্রেমানুভূতি? স্বর্ণ বলল, ঠান্ডা মাথায় ভেবে দেখো, এতে দুজনেরই ভালো হবে। সায়ন বলল, সর যা, ভুলেও আমার রুমে আসবি না তুই, তোর ভালো লাগা গুষ্টিকে চন্দ্রাবতী। এই কথা বলে সায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। সায়নকে দুগাল আজলা ভর করে গালে একভাবে মৃদু চাপড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? সায়ন বলল, তুমি আমার বালের আবদার করবা আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব? আবার গালিও দেয়া যাবে না? গালি দেব না তো কি, এভাবে চুমু দেব? কথা শেষ করেই স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করলো যে তাকে বারণ করারও সময় পেল না। স্বর্ণ কিছু বলার আগেই সে সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি, যা হয়েছে তা আমার অজান্তে, কিন্তু বর্তমানে আমাদের রিলেশন নিয়ে আমি খুব সিরিয়াস, ভালোবাসি তোকে, তাই বউ বানাবো তোকেই, নয়তো মন কুঠুরি আজীবনের জন্য সিল লাগিয়ে দেব। আর মজা করে যদি দূরে যাওয়ার কথা বলিস তাহলে বলবো, দারুণ জোকস, ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ, নেক্সট, পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াস বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়াই বাসর সারবো, প্রেগনেন্ট করব, তারপর বিয়ে করে বাসায় জানাবো, এটা অন্তত মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনল, তারপর সায়নকে সরিয়ে সায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। সায়ন তাকে বুকে আগলে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে চোখের ঘুম নেমে আসছে। সায়নের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে স্বর্ণের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? স্বর্ণ বলল, সায়ন বলল, তাহলে খোলার দায়িত্বটাও তো আমারই, তাই না? স্বর্ণ বলল, রুমে যাব, সরো। সায়ন বলল, মামা বাড়ির আবদার, বললেই মনে হচ্ছে যেতে দেব। স্বর্ণ বলল, তাহলে মুখটা বন্ধ করে রাখো। সায়ন বলল, তাহলে একটু আদর করতে দে। আগামী 3 দিন তোমার কাছে আসা তো দূর, কথাও বলবো না। এখন যেতে দেবে না সময় বেড়ে যাবে? তুমিই ভাবো তুমি কি করবা। সায়ন বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়ায় একটুও কলঙ্ক লেপে দিয়ে যা, জান। তার কথায় স্বর্ণ খুব বিরক্ত হয়ে তাকিয়ে চলে গেল। স্বর্ণকে রেগে যেতে দেখে সায়ন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলটাকে রাগানোর জন্যই আর কি। পরিশেষে সফল। 1 সপ্তাহ পরে ঘটনা। শীতল এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার জন্য অনেকে রয়েছে। সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এর মধ্যে যে শুদ্ধের বিয়ের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সবাই কাছে বলেছে। আশ্চর্যের ব্যাপার, কেউ বিশ্বাসই করতে চায় না। শীতলের কথা শুনে সীতারা নিজেও জিজ্ঞাসা করেছিল শুদ্ধকে। শীতল খেতে বসে বলেছিল, তুই নাকি পাত্রী দেখার কথা বলেছিস শুদ্ধ, সত্যি কি বাপ? শুদ্ধ বলল, পাগল ছাগল মানুষ কত কোথায় তো বলে, সব কথা কি ধরতে আছে? আমি কাজে এসেছি, এত বিয়ে টিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাইছে না আপাতত, ওর কথায় কান দিও না। ছেলের কথা শুনে সীতারা দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিলেন ঘটনা সত্যি বোধহয়, খুশিও হয়েছিলেন, কিন্তু ছেলে তো মুখের উপর না করে দিল।
দুদিন পর শীতল পুনরায় কলেজ যাওয়া শুরু করলো। কেউ বাধা দিল না, তবে সায়ন 3 বোনের জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করলো। আর তারা 3 বোন কেউ টেরও পেল না। শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে, সায়নকে পাঠিয়েছে কাজ শুরু করতে। সায়ন ইনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে সায়ন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, বোন, মনে কর ছেলেগুলোকে হাতে কাছে পেলে তখন কি করবি? মাফ করে দিবি? শীতল বলেছিল, মোটেও না, ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটের রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারলো আমার মনে হয়েছিল আমি মরেই যাব। নিঃশ্বাস নিতে পারছিলাম না। হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসতে এমনভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেলে করাত দিয়ে ওদের হাত কাটবো, কাটা চামচ দিয়ে ওদের হাঁটু খুঁচিয়ে দেবো। বেয়াদবগুলো তখন বুঝবে কারোর বুকে লাথি দিলে কেমন লাগে। সায়ন বলল, ধর এমনভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? শীতল বলল, মোটেও না। সায়ন বলল, তাহলে আবেদন মঞ্জুর করা হলো। শীতল বলল, মানে? কিসের আবেদন, কিসের মঞ্জুর? সায়ন বলল, ও কিছু না, তুই পেয়ারা খা, আমি বরং যাই। সায়নের কথায় আগামাথা কিছুই বুঝল না। সে পেয়ারা খাওয়াতে মন দিল। সীতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না। ছেলেটার সাথে কথাও হয়নি গতকাল থেকে। একথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকলো, তবুও কেউ রিসিভ করলো না। 8বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হেই শীতল, শুদ্ধকে আটকাও বোন। শীতল বলল, আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? শুদ্ধের বন্ধু কামরান বলল, লাইফ রিস্ক নিয়ে স্কাই ডাইভিং করার পাইতারা জুড়েছে, কার উপর রেগে আছে কে জানে। শীতল বলল, এটা আবার কি? কামরান বলল, একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখনও বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। এই পাগলটাকে কি করে সামলাবো আমি? শীতল বলল, লাফ দেবে মানে? চলন্ত জেট থেকে লাফ দেবে? কামরান বলল, তাও আবার একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। শীতল বলল, ঐশ্বর্যকে? কামরান বলল, আমাদের দলের হার্ট হ্যাকার, দেখবে ওদের। এ কথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগেই শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে। এরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে। চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরা নিচের দিকে তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না। শেষ, সব শেষ। এটুকু দেখে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। আর দেখার সাহসও করলো না। সে চিৎকার করে উঠল, শুদ্ধ ভাই! কামরা নিচের দিকে ক্যামেরা তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সুনীল আকাশ, নিচে বড় বড় পাহাড়। তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত উপর থেকে পড়লে বাঁচানো সম্ভব শূন্যের কথায়। শেষ, সব শেষ। এটুকু দেখা মাত্র তার শরীর কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। গলায় যেন মরণ তৃষ্ণা। হতবাক হয়ে তাকিয়েই রইল। তার ইচ্ছে করলো দুহাত বাড়িয়ে শুদ্ধকে ধরে নিতে, জাপটে ধরে চিৎকার করে বলতে, এ কেমন পাগলামি শুদ্ধ ভাই, কেন এমন করছেন? জানি কি ভয় ডয় নেই নাকি আপনার? সে মনে মনে চিৎকার করে কথাগুলো বলতে কণ্ঠস্বর যেন বোবা, কথা হারিয়ে গেছে, প্রচণ্ড ভয়ে বাক্যহারা। ততক্ষণে শুদ্ধ দৃষ্টির সীমানার বাইরে চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে। তবে কি সত্যি সত্যিই পড়ে গেল, মরে গেল? শীতল আর ভাবার সাহস করল না, শুধু অসহায় সুরে ডেকে উঠল, শুদ্ধ ভাই, কে আছো, ওকে বাঁচাও। একথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল। কোলের উপর থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হাউমাউ করে কাঁদতে লাগলো করুণ স্বরে, ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণকুহরে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো, তোমরা এক একজন আমার জীবন বাগানের জীবন্ত ফুল। তোমাদের কারো কিছু হলে আমি একটুও ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শক্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো। আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে। শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আবুর কি হবে? সায়ন শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলেও শুদ্ধ ভাইকে বড় আবু একটু বেশিই ভালোবাসে, আর বড় মা ভালোবাসে সায়ন ভাইকে। মোট কথা, শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকেই বা ধমকাবে কে, মারবে কে, এটা ওটা কিনে দেবে কে, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসে সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে সে কখনোই চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক। আর কেনই বা চাইবে? শাসন করলে রাগ ঝাল দেখালেও সে জানে শুদ্ধ সবার ভালো চায় সবসময়। অথচ সেই মানুষটা থাকবে না, একথা ভাবতেও পারে না সে। এ কি হয়ে গেল?
কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে সারাফাত চৌধুরী। ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। উদ্দেশ্য ছিল কড়া করে 1 কাপ চা পান করার। মাথাটা ধরেছে খুব। কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন। শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথা ব্যথার কথা সহধর্মীকে জানালে নিচে আসতে বলে সীতারা চুলায় চা বসিয়েছেন। উনি যতবারই চা বানাবেন 2 যা ও সুরসুর করে চলে আসবে। দাঁত বের করে হাসবে। হাসির মানে চায়ের ভাগ চায়। চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলবে, ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড় ভাইয়ার সাথে তোমার পরিচয়টা হয়েছিল। না হলে এত স্বাদের চা মিস করে ফেলতাম। স্বাদের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত। বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জার অন্ত থাকবে না। তাই সীতারা যাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক হাসি, মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সীতারা আর সিমিন। কোথায় কোথায় খোঁচাতে থাকে গভীর সারাফাত চৌধুরীর সাথে প্রেমের রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সীতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন। বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতে চিংড়ির মালাইকারি খুব পছন্দ করে। সায়ন তো একাই খাবে 3-4 পিস। খেতে খেতে বলবে, ও ছোট আম্মু, স্বর্ণের বরের দেখি সোনা বাঁধানো কপাল। শাশুড়ির হাতে অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে। এই কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকিয়ে গাল ভর্তি হেসে জবাব দিবে, শুধু আপুর না, আমার বরেরও। এই কথা সায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে, চিংড়ি ইলিশে তোর বড়ে অ্যালার্জি আছে। সে এসব খেতে পারবে না। আর খেলেও আমার ভাগে কম পড়বে, তাই সাদাসাদি করব না। শীতল বলবে, তুমি কি করে জানলে আমার বড়ে অ্যালার্জি আছে? সায়ন বলবে, জানি জানি, সব জানি। শীতল বলবে, কিভাবে জানো শুনি? সায়ন বলবে, শুধু আমি না, শুদ্ধও জানে, জিগাও রে। শীতল বলবে, শুদ্ধ ভাই আপনিও জানেন? শুদ্ধ বলবে, হুম। শীতল বলবে, বলুন না সেই সৌভাগ্যবান কে? সায়ন তার উত্তরে বলবে, তুইও জানিস তাকে। শীতল বলবে, চিনি, আমাদের চেনা জানার মধ্যে। শুদ্ধ বলবে, হুম। শীতল বলবে, আমাদের পাড়ার কেউ? সায়ন বলবে, হুম। শীতল বলবে, কে সে, প্লিজ বলুন না, বলুন। শুদ্ধ সেই উত্তরে বলবে, পাড়ার মোড়ে গাবু পাগলা। একথা শুনে শীতলের মুখে হাসি মিলিয়ে যাবে। অভিমানে এসে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়। মুখ দিয়ে সমসময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না। গাবু তার বর হতেই পারে না। অতপর সে সায়ন শুদ্ধর নামে নালিশ জানাবে সারাফাত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প স্বল্প। সব কিছুতেই খুঁতখুঁতে স্বভাব ছোটবেলা থেকেই। কোনো খাবার সে গপ গপ করে খেতে পারে না। যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতোই। এই ব্যাপারটা ওনার খুব ভালো লাগে, মুগ্ধ করে। তার ভাষ্যমতে থাকলেই যে খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয়। খাবারের মর্ম বোঝা উচিত। মোট কথা সেও চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অগত্যা এই টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়ে দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বেই কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল। দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে। তখন সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থই আছেন, এজন্য তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজো যাকে হাসতে দেখে খুশি হলো 2 যা। সিরাত কথা বলে ফোনটা রেখে সীতারাকে বলল, ভাবি সামনেই তো রোজা মাস, রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? সীতারা বলল, কোথায় যাবি? সিরাত বলল, কাছে কোলে কোথাও যাই, অথবা চলো পিকনিক করি, বাচ্চাগুলো খুশি হবে। আচ্ছা শুদ্ধ কবে ফিরবে? সীতারা বলল, 2 দিন ধরে তাকে ফোনেই পাচ্ছি না, এত কিসের কাজ আল্লাহই জানে। সিরাত বলল, বিয়ে দিয়ে দাও, বইয়ের টানে বাইরে থাকার কথা মাথাতেও আনবে না। সীতারা বলল, রাজি হলে তো দিয়েই দিতাম, কিন্তু 2 বরজাতের একটা বরজাতও বিয়ে করতে রাজি না, তাদের নাকি সময় নেই। এই কথা বলতে না বলতেই শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন 3 যা। গিয়ে দেখেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, কাঁপছে থরথর করে। শুদ্ধ ভাই করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে। জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে, আর শুদ্ধর নাম ধরে চিৎকার করলো বা কেন? শুদ্ধ ঠিক আছে? শীতল ধাপ করে বসে পড়ল। তার শরীরে শক্তি যেন কেউ শুষে নিয়েছে। তবুও ঢোক গিলে ছলছল চোখে বড় মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড় মা, নিচে অনেক বড় বড় পাহাড়। সীতারা বলল, বলিস কি, তুই কি করে জানলি? শীতল বলল, ভিডিও কলে দেখলাম। সীতারা বলল, ওই দেখি, আমাকেও দেখা। শীতল বলল, কল কেটে গেছে।
আর লাগছে না, একথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শীতল। রীতিমতো ফোপাচ্ছে সে। সারাফাত চৌধুরীও ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন। পানি খেয়ে সে গড় গড় করে বলল কি কি দেখেছে। শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করলেন, ব্যর্থ হলো। শীতল তখনও ফুপাতে ফুপাতে বলল, বড় আবু শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তাছাড়া কেন জেট থেকে লাফ মেরে মরতে চাইবে বলো? সারাফাত চৌধুরী বললেন, রাগ? কিসের রাগ? শীতল বলল, ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমাকে ফোন দিয়েছে বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। দিনে দুবার আমাকে শুধায় বিয়ের কাজ কতদূর এগোলো। আসলে নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে। প্লিজ বড় আব্বু, ভাইয়ের বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনে দুঃখ বেড়ে গেছে। সেই দুঃখ বোধহয় উনি সুইসাইডে করতে গেছেন। শীতলের কথা শুনে সীতারা আটকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধর নাম্বারে। না, পেলেন না। সীতারার চিন্তার মুখ দেখে শীতল পুনরায় বলল, বড় মা, শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যা কথা বলছি না। সীতারা বলল, তুই বলিস সে বিয়ের জন্য পাগল, অথচ আমি যখন জিজ্ঞাসা করলে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। শীতল বলল, লজ্জা পায়। এমনকি আমাকে কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলে না। বিয়ে শোকেই ভাইয়া এই পৃথিবীকে বাই বাই করে দিল বোধ হয়। সারাফাত চৌধুরী বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুধু এর আগেও স্কাই ডাইভিং করেছে। শীতল বলল, বড় আবু, নিচে বড় বড় পাহাড় ছিল। ও ও শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। হেঁচকি তুলতে তুলতে কথাটা বলল। সারাফাত চৌধুরী বলল, পড়তো না। ওর পিঠে ব্যাগ দেখেছো না? ওটাতে প্যারাশুট আছে। সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। একথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিস্ক নিয়ে এসব করার কী দরকার? সে চোখ মুছল। এই সামান্য ব্যাপারটা বুঝে বোকার মতো কেঁদে ফেলল। ছি ছি, তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েও লাফ মারতে গিয়েছে, ও লাফ মারতে দেখেছে। এদের এত সাহস! কত উঁচু ভবন থেকে নিচে তাকালেই তো বুক কাঁপে, বুক ধড়ফড় করে, দম আটকে আসে, আর কান্না পায়। শীতল আর থাকলো না। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলো। মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দিবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে একথা বলল, নাকি ঘটনাটা সত্যি। যখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার মুখে, কিন্তু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড় মা প্রেশার বাড়িয়ে ফেলেছে। শ্রীরাম সিমিন চিন্তিত মুখে ওনার হাত পা দোলছে, মুখে কী সব বলছে। শখ আপু মায়ের পাশে বসে প্রেশার মাপছে। বড় আব্বু কাউকে বারবার ফোন করছে। তারপর তার ধারণা সঠিক, তাকে বুঝিয়ে দিল বড়রা তখন অভিনয় করলো। মনে মনে একথা ভেবে সে পুনরায় ডুগরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগলো শুদ্ধের লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুবই ছোট। শুদ্ধর কাছে জীবনের মানে হলো মর্জি মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া। খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতেই পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনে মানে বড্ড পানসে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসব ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়ে একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও। ভাগ্যে যদি লেখা থাকে অবিবাহিত হওয়া মারা যাবে, তাহলে সে কি কেউ ঠেকাতে পারবে? নিয়তি খণ্ডাতে পারবে? পারবে না, কখনো না। তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে কেন? অবশ্য জীবনে মায়া যাদের কম, তারা জীবন বাজি ধরতে পছন্দ করে। এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তার দেখে ঐশ্বর্যও তাই করেছে। এই মেয়েকে দেখে অবাক লাগে। সাধারণত মেয়েরা সাপ খোপ দেখে ভয় কালঘাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব কম মেয়ে স্কাই ডাইভিং করার সাহস দেখায়। মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায়, নতুবা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডয় নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। তারপর দু বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরও 10-12 জন লাফ দিল। একজোড়া কাপড় নিজেদের এক বেল্টে বেঁধে একসাথে লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটা। চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যে পিঁমড়ার মতো আরও কয়েকজন দেখা গেল। ঐশ্বর্য দাপুটের সাথে দমে যাচ্ছে প্যারাশুটে।
চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ডাইভিং তার কাছে খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশিও আছে। মোদ্দা কথা, লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশপানে একবার তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টলটল করছে নীল পানি। উপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা। মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই। শুদ্ধ বলল, তোরা যা। অর্ক বলল, শীতল কাঁদছে ভাই।